হ্যালো স্টুডেন্টস, আমি রায়হান মাহমুদ চৌধুরী 10 মিনিট স্কুলের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন সিরিজের এই ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রতি বছর বিভিন্ন ইউনিভার্সিটির ক ইউনিট অ্যাডমিশন এক্সামে কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে কোনো না কোনো প্রশ্ন চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমরা কাজ, শক্তি ও ক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো যেখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামে সচরাচর কোয়েশ্চেন আসে, সেগুলো আলোচনা করব। সাথে বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব এবং সাথে কিছু অতিরিক্ত ম্যাথও আমরা সলভ করব নিজেদের কনফিডেন্স বাড়ানোর জন্য। তাহলে আমরা শুরু করি। কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের প্রথম যে টপিকটি আমরা আলোচনা করব তা হচ্ছে বল, সরণ ও কাজ। অর্থাৎ কাজের সাথে বল ও সরণের কোন ধরনের সম্পর্ক রয়েছে এবং এই টপিক রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ম্যাথও আমরা সলভ করব। কোন একটি বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করে থাকি, তখন বস্তুটির সরণ বল যেদিকে ক্রিয়া করে সেদিকেও হতে পারে অথবা ভিন্ন দিকেও হতে পারে। তবে বলের সরণ যেদিকেই ঘটুক না কেন, বলের দিক বরাবর বলের কারণে যে সরণ ঘটে তার একটি উপাংশ থাকে। আবার একইভাবে বস্তুর কোন একটি নির্দিষ্ট বল ক্রিয়া করায় যেদিকেই সরণ ঘটুক না কেন, সেই সরণের দিক বরাবর বলের একটি উপাংশ থাকে। আর এই ক্ষেত্রে আমরা কাজকে প্রকাশ করি বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। আবার একইভাবে আমরা যদি একদম নিচের লাইনটা দেখি, সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, অর্থাৎ দুটোই কাজের পরিমাণ নির্দেশ করে থাকে। এক্ষেত্রে আমরা বলের দিকে সরণের উপাংশ নির্ণয় করে বলের সাথে গুণ করে কাজ বের করতে পারি। আবার একইভাবে সরণের সাথে সরণের দিকে বলের উপাংশ গুণ করেও আমরা কাজের পরিমাণ বের করতে পারি। আমরা যদি প্রথম চিত্রটির দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে আমি অনুভূমিকভাবে এফ বল প্রয়োগ করেছি এবং অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে সরণ ঘটেছে এবং এই সরণকে আমরা প্রকাশ করছি এস ভেক্টর দ্বারা, এবং এই এফ ভেক্টর এবং এস ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে থাকি, তাহলে দেখা যাচ্ছে অনুভূমিকের সাথে এফ বল ক্রিয়া করছে এবং এই এফ বল বরাবর এস ভেক্টরের উপাংশ হচ্ছে এস কস থিটা। তাহলে আমরা কাজের সংজ্ঞা থেকে লিখতে পারি কাজের পরিমাণ হবে এফ ইন্টু এস কস থিটা, অর্থাৎ বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। আবার ভেক্টরের যদি আমরা ডট গুণন সম্পর্কে জেনে থাকি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ ভেক্টর ডট এস ভেক্টর। এখন দুটি ভেক্টরের যখন ডট প্রোডাক্ট হয়ে থাকে, তখন সেক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর হয়ে থাকে। কারণ ডট প্রোডাক্টের কারণে আমরা একটি স্কেলার রাশি পেয়ে থাকি এবং এজন্যই এ ভেক্টর ডট বি ভেক্টর এবং বি ভেক্টর ডট এ ভেক্টরের মানটি একই হয়ে থাকে। তাই আমরা এফ ভেক্টর ডট এস ভেক্টরকে লিখতে পারি এস ভেক্টর ডট এফ ভেক্টর, এবং এখান থেকে আমরা দ্বিতীয় ভাবে প্রকাশের উপায়টিও জানতে পারি, এবং তা হচ্ছে এস ইন্টু এফ কস থিটা। অর্থাৎ আমরা যদি দ্বিতীয় চিত্রের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে আমরা একটি বল প্রয়োগ করছি এফ ভেক্টর দ্বারা, তা আমরা প্রকাশ করলাম, এবং এই বলটি কাজ করছে অনুভূমিকের সাথে থিটা কোণে, এবং এই অনুভূমিকের সাথে থিটা কোণে এফ বলটি প্রয়োগ করার কারণে এম ভরের বস্তুটির সরণ ঘটেছে অনুভূমিক বরাবর, এবং সেই অনুভূমিক বরাবর সরণকে আমরা প্রকাশ করছি এস। এখন এই যে এস ভেক্টর বরাবর আমরা এফ ভেক্টরের উপাংশ পাচ্ছি এফ কস থিটা, তাই আমরা এখন লিখতে পারছি এস ইন্টু এফ কস থিটা, অর্থাৎ সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ। অর্থাৎ আমরা এ থেকে সিদ্ধান্ত নিতে পারি কাজকে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ দ্বারাও প্রকাশ করা যায়, আবার সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ দ্বারাও প্রকাশ করা যায়।
কিছুক্ষণ আগেই আমরা দেখেছি W = F(s) cos থিটা। থিটা এর মানের উপর ভিত্তি করে আমরা কাজকে 3 ভাগে ভাগ করতে পারি। থিটা এর মান যদি 0 ডিগ্রি এর সমান বা তার চেয়ে বড় হয়ে থাকে কিন্তু 90 ডিগ্রি এর চেয়ে ছোট হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আমরা কাজকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলে থাকি। কারণ এক্ষেত্রে সবসময় থিটার ভ্যালু ধনাত্মক, থিটার ভ্যালু এর কারণে cos থিটা এর মান ধনাত্মক থাকবে এবং কাজের মানও ধনাত্মক হবে। আবার থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হয়ে থাকে তখন cos 90 ডিগ্রি = 0 হওয়ার কারণে কাজের পরিমাণ হয় 0 এবং এ ধরনের কাজকে আমরা শূন্য কাজ বলে থাকি। এবং থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট বা সমান হয়ে থাকে, তখন আমরা একে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলে থাকি। কারণ এক্ষেত্রে cos থিটা এর ভ্যালু ঋণাত্মক হয় এবং যার কারণে কাজের পরিমাণও ঋণাত্মক আসে এবং এর জন্য একে আমরা ঋণাত্মক কাজ বলে থাকি। এবার আমরা কিছু বিশেষ ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় করব। প্রথমেই আমরা আলোচনা করব অভিকর্ষ বল দ্বারা সম্পন্ন কাজ। পৃথিবী এবং অন্যান্য যে কোনো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলই হচ্ছে অভিকর্ষজ বল। এখন ধরা যাক পৃথিবী এবং পৃথিবী থেকে r1 দূরত্বে অবস্থিত m ভরের বস্তু, এই বস্তুটির ভর m ভরের বস্তুটিকে আমরা আরেকটু দূরে সরিয়ে পৃথিবী থেকে r2 দূরত্বে নিয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণ হবে W = G। এটি এই ক্যাপিটাল M দ্বারা আমরা পৃথিবীর ভরকে বুঝি এবং এই স্মল m এটি হচ্ছে বস্তুর ভর ইনটু 1/r2 মাইনাস 1/r1। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি একটু অবজার্ভ করে থাকি তাহলে আমরা দেখতে পাই r2 এর ভ্যালু যদি r1 এর চেয়ে বড় হয়ে থাকে তাহলে এই রাশিটি হয়ে থাকে ঋণাত্মক। অর্থাৎ r2 যদি r1 এর চেয়ে বড় হয় তখন মূলত আমাদের বস্তুটির পৃথিবী থেকে দূরত্ব বৃদ্ধি পায়। কারণ বস্তুটির যেখানে আগে দূরত্ব ছিল r1, এখন সেখানে পৃথিবী থেকে তার দূরত্ব দাঁড়াচ্ছে r2 এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এবং দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এই যে এই সমীকরণ থেকে আমরা কাজের পরিমাণ, সম্পাদিত কাজ পাবো ঋণাত্মক। আর এটার আরেকটি যুক্তি হলো, যখন কোন একটি বস্তুকে পৃথিবী থেকে আমরা দূরে সরাতে থাকি তখন মূলত অভিকর্ষজ বলের বিপরীতে কাজ হয়ে থাকে। কারণ বস্তুটিকে পৃথিবী এদিক বরাবর আকর্ষণ করছে কিন্তু আমরা বস্তুটির সরণ ঘটাচ্ছি তার বিপরীত দিকে এবং এ কারণেই দূরত্ব বৃদ্ধি করা হলে অভিকর্ষজ বল দ্বারা কাজ ঋণাত্মক হয়ে থাকে। কিন্তু r2 যদি r1 এর চেয়ে ছোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মূলত আমরা বুঝতে পারি r1 যদি এখানে হয় r2 তার আরো আগে হবে। অর্থাৎ ধরে নিই আমরা r1 এর পজিশন এখানে এবং দুঃখিত r2 এর পজিশন এদিকের কোন একটা বিন্দুতে ধরে নিই এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি r2 r1 এর চেয়ে ছোট। অর্থাৎ এক্ষেত্রে মূলত বস্তুটিকে পৃথিবীর কাছাকাছি আনা হচ্ছে এবং কাছাকাছি আনার কারণে দূরত্ব হ্রাস করা হচ্ছে। এবং আমরা যদি আরো ভালোভাবে লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে সরণ ভেক্টর এবং পৃথিবীর আকর্ষণ বল একই দিক বরাবর রয়েছে এবং এ কারণেই অভিকর্ষজ বল দ্বারা সম্পাদিত কাজ হবে ধনাত্মক। এখন আমরা আলোচনা করব অভিকর্ষ বলের প্রভাবে পতনের জন্য কৃত কাজ। কোন একটি বস্তু m ভর তা যদি একটি নির্দিষ্ট উচ্চতা থেকে মাটিতে পতিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখো বস্তুটির ওজনের কারণে বস্তুটি নিচের দিকে
বল অনুভব করছে এবং বস্তুটির ওজন যদি হয় mg, তাহলে আমরা কাজের পরিমাণ পাবো বল ইন্টু বলের দিকে সরণ। এক্ষেত্রে বলের দিকে সরণ হচ্ছে h, কারণ বলটি সোজা নিচের দিকে কাজ করছে, অর্থাৎ বস্তুর ওজন সোজা নিচের দিকে কাজ করছে এবং এক্ষেত্রে বস্তুর সরণও ঘটেছে সোজা নিচের দিকে। বস্তুটির ওজনের ভেক্টরের যে দিক রয়েছে সেদিক বরাবরই, এবং তার কারণে আমরা দেখতে পাচ্ছি, আমরা সরাসরি কাজের পরিমাণ পাচ্ছি mgh। বস্তুটি যদি সরাসরি খাড়াভাবে নিচের দিকে না পড়ে কোন একটি আনত তল বরাবর কোন একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি আনত তল বেয়ে নিচের দিকে পড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে কৃতকাজ কি হতে পারে? সেক্ষেত্রে কৃতকাজ হবে W = আচ্ছা, আমরা একটু প্রথমে লক্ষ্য করি, এই যে বস্তুটির ওজন কাজ করছে সোজা নিচের দিকে। এখন এই কোণটি যদি থিটা হয়ে থাকে, তাহলে এই যে এই কোণটি রয়েছে এটাও হবে থিটা। এখন এই mg, এই বলটির আমরা আনত তল বরাবর একটি উপাংশ পাচ্ছি, তা হলো mg cos θ, এবং এই mg বলের আরেকটি উপাংশ থাকবে যেটি আনত তলের সাথে লম্ব হবে, এবং তা হবে mg sin θ। বস্তুটির এই পয়েন্ট থেকে নিচের দিকে আনত তল বরাবর গড়িয়ে পড়ার জন্য কার্যকর বল হচ্ছে mg cos θ। তাহলে আমরা যদি বলের পরিমাণটা লিখি mg cos θ, এবং এই বলের দিক বরাবর সরণ কি, বস্তুটি যদি এই বিন্দু থেকে এই বিন্দু বরাবর চলে আসে এবং তার জন্য কার্যকর বল যদি হয় mg cos θ, তাহলে mg cos θ বলের দিকে বস্তুটির সরণ হচ্ছে s। তাহলে আমরা লিখতে পারি s, mg cos θ ইন্টু s হবে কাজের পরিমাণ, অর্থাৎ s টি হচ্ছে এক্ষেত্রে অতিভুজটির দৈর্ঘ্য। আমরা যদি এটিকে একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে দেখতে পাই mg ইন্টু s cos θ, তাহলে আমরা পাচ্ছি mgh। কেননা অতিভুজে এটি যদি অতিভুজ হয়ে থাকে এবং এর দৈর্ঘ্য যদি হয় s, তাহলে এই থিটা কোণের জন্য s cos θ হবে এই যে লম্ব রয়েছে তার মান, অর্থাৎ অতিভুজের লম্বটির মান। তাহলে আমরা ব্যাপারটিকে কিন্তু দুইভাবে প্রকাশ করতে পারছি। প্রথমত, আমি যদি আনত তল বরাবর কার্যকর বল ধরি, তা হবে mg cos θ, এবং এই আনত তল বরাবর কার্যকর বলের কারণে যে সরণটি ঘটছে তা হচ্ছে s, এবং এজন্য আমরা যেহেতু এখানে s লিখেছি, আমরা পাচ্ছি mg cos θ ইন্টু s। কিন্তু এক্ষেত্রে রিঅ্যারেঞ্জ করে আমরা আবার পাচ্ছি mgh। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, দেখো, বস্তুটি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসে, তাহলে এই বস্তুটির উপর সোজা খাড়াভাবে নিচের দিকে কোন বলটি কাজ করছে, তা হচ্ছে সরাসরি বস্তুটির ওজন। আর এই সরাসরি ওজন যে দিক বরাবর কাজ করছে সেদিক বরাবর বস্তুটির সরণ হচ্ছে h। তো যার কারণে বল ইন্টু সরণ আমরা কাজের পরিমাণ পেয়ে যাচ্ছি। অর্থাৎ সামারি হলো, তুমি যেদিকেই কার্যকর বল ধরো না কেন সেদিক বরাবরই তোমার সরণ চিন্তা করতে হবে, এবং এক্ষেত্রে যদি একাধিকভাবে কার্যকর বল এবং তার করসপন্ডিং সরণ চিন্তা করা যায়, তাহলে সব ক্ষেত্রেই কাজের পরিমাণ একই আসবে। যেমন এক্ষেত্রে কাজের পরিমাণ আসছিল W এবং এক্ষেত্রে কাজের পরিমাণ আসছে W, কিন্তু এই দুই ক্ষেত্রে কিন্তু আমরা কার্যকর বল এবং তার সরণ ভিন্নভাবে চিন্তা করেছি বা দেখেছি, কিন্তু শেষেও কিন্তু আমাদের একই রেজাল্টই এসেছে। কোন বস্তুকে যদি আমরা বৃত্তাকার পথে ঘোরাতে থাকি, অর্থাৎ একটি রশির এক প্রান্ত আমাদের হাতের সাথে রেখে অপর প্রান্তে বলটি বেঁধে যদি আমরা বলটিকে একটি বৃত্তাকার পথে ঘোরাতে থাকি, সেক্ষেত্রে কাজের পরিমাণ কি হতে পারে? দেখা যাচ্ছে যখন আমরা এই যে বল রয়েছে তাকে বৃত্তাকার পথে ঘোরাতে থাকি,
তখন তার কেন্দ্র বরাবর একটি বল কাজ করে, তা হচ্ছে কেন্দ্রমুখী বল। এখন এই কেন্দ্রমুখী বল ব্যাসার্ধ বরাবর সোজা কেন্দ্রের দিকে কাজ করে। আবার বলটি যখন বা বস্তুটি যখন এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন প্রত্যেকটি বিন্দুতে বস্তুটির গতির দিক হয় বৃত্তের স্পর্শক বরাবর। যেমন আমরা যদি এই বিন্দুটি ছাড়াও অপরের আরেকটি বিন্দুতে বস্তুটির অবস্থান চিন্তা করে থাকি, তাহলেও সেক্ষেত্রে বস্তুটির কেন্দ্র বরাবর কাজ করছে এফসি বল, এবং এক্ষেত্রেও তার সরণ ভেক্টরের দিক হবে স্পর্শক বরাবর। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি সরণ ভেক্টর এবং বস্তুর উপর কার্যকর কেন্দ্রমুখী বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই জন্য আমরা যদি এখন কাজের পরিমাণ হিসাব করে থাকি, আমরা লিখতে পারি এফসি ভেক্টর ডট এস ভেক্টর। এস ভেক্টর দ্বারা আমরা মূলত সরণ ভেক্টরকে বুঝাচ্ছি, ইকুয়াল টু এফসি এস কস থিটা। এখন আমরা অলরেডি দেখেছি প্রতি মুহূর্তে এবং প্রত্যেকটি বিন্দুতে কেন্দ্রমুখী বল এবং সরণ ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এজন্য আমরা এক্ষেত্রে দেখতে পাই কাজের পরিমাণ হবে এফসি কস 90 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে কোনো কাজই সম্পন্ন হবে না কেন্দ্রমুখী বল দ্বারা। বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে থাকে, তা সেক্ষেত্রে আমরা সম্পাদিত কাজ কিভাবে বের করতে পারি। দেখো, প্রথমে আমরা একটি ঘর্ষণবিহীন তল চিন্তা করি। এই ঘর্ষণবিহীন তলে একটি বস্তুকে যখন আমরা অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে এফ বল প্রয়োগ করব, তখন দেখা যাচ্ছে বস্তুটির অনুভূমিক বরাবর সরণ ঘটছে এবং এই সরণ ফ্যাক্টরকে আমরা এস দ্বারা প্রকাশ করছি। তো আমাদের প্রথমে দেখতে হবে অনুভূমিক বরাবর বস্তুটির কার্যকরী বল কত। যেহেতু বস্তুটিকে আমরা অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে বল প্রয়োগ করছি বস্তুটির উপর, এই প্রযুক্ত বলের অনুভূমিক বরাবর উপাংশ হবে এফ কস থিটা। এবং এক্ষেত্রে যেহেতু কোনো ঘর্ষণ নেই, তাহলে বস্তুটির এই যে অনুভূমিক বরাবর যে বল প্রযুক্ত হচ্ছে এফ কস থিটা, তার বিরুদ্ধে কোনো প্রকার বল কাজ করবে না। তাহলে বস্তুটির যে সরণ ঘটবে তা এই এফ কস থিটা বলের জন্যই হবে। এখন আমরা যদি কাজের পরিমাণ বের করতে যাই, তাহলে দেখতে পাই কাজের পরিমাণ দাঁড়াচ্ছে ডব্লিউ ইকুয়াল টু সরণ, এই যে সরণ হচ্ছে আমার এস, সরণের দিকে বলের উপাংশ হচ্ছে এফ কস থিটা। অর্থাৎ কাজের পরিমাণ পাচ্ছি আমরা এফ এস কস থিটা। এখন যদি আমরা ঘর্ষণযুক্ত তলের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বলটি হিসাব করতে হবে। এখন বস্তুটিকে আমরা হচ্ছে আনুভূমিকের সাথে থিটা কোণে এফ বল প্রয়োগ করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বস্তুর গতি যদি হয় ডান দিকে, তাহলে দেখো আমাদের গতির দিকে এই এফ বলের একটি উপাংশ রয়েছে এবং তা কিন্তু হলো এফ কস থিটা। এখন আমাদের অবশ্যই এই গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে, তা হবে কিন্তু আমাদের ঘর্ষণ বল এফ কে। তো আমরা কিন্তু নিউটনের বলবিদ্যায় দেখে এসেছি এফ কে ইকুয়াল টু হবে কিন্তু গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ইনটু হবে হচ্ছে প্রতিক্রিয়া বল। এখন আমাদের এই প্রতিক্রিয়া বলটি হিসাব করতে হবে। তো আমাদের এই এফ বলের এফ কস থিটা উপাংশের পাশাপাশি আরেকটি উপাংশ রয়েছে যা সোজা উলম্ব বরাবর কাজ করছে এবং তা হলো এফ সাইন থিটা। এখন আমরা যদি একটু হচ্ছে চিন্তা করে দেখি আমরা প্রতিক্রিয়া বল বলতে কি বুঝি এক্ষেত্রে। দেখো, বস্তুটি কিন্তু একটি তলের উপর রয়েছে, বস্তুটি তলটিকে যত বল প্রয়োগ করবে, তলটিও কিন্তু বস্তুটিকে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সেম পরিমাণ বল প্রয়োগ করবে এবং তাই কিন্তু হবে বস্তুটির অনুভূত প্রতিক্রিয়া বল। তো এখন
প্রথম চিত্রে কিন্তু বস্তুটির ক্ষেত্রে কোনো প্রকার হচ্ছে ঘর্ষণ ছিল না তলের, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঘর্ষণ বলটি হিসাব করতে হয়নি, প্রতিক্রিয়া বলটিও আমাদের হিসাব করতে হয়নি। কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন প্রতিক্রিয়া বল হিসাব করতে যাব, তখন দেখো বস্তুটি কিন্তু এই যে তলটি রয়েছে সে তলকে mg পরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিতে পারবো না প্রতিক্রিয়া বল r = mg হয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে আরেকটি বল রয়েছে f sin θ। তাহলে বস্তুটির ওজন সোজা নিচের দিকে কাজ করছে এবং বস্তুটির উপর f বলের উপাংশ f sin θ উপরের দিকে কাজ করছে। তো বস্তুটি তাহলে বলতো মাটিকে কতটুকু বল প্রয়োগ করতে পারছে? বস্তুটি মাটিকে বল প্রয়োগ করবে mg - f sin θ। এখন বস্তুটি যদি এই তলটিকে mg - f sin θ বল প্রয়োগ করে, তাহলে তলটিও বস্তুটিকে সমপরিমাণ বল প্রতিক্রিয়া হিসেবে দিবে। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল মিউকে ইকুয়াল হবে কিন্তু mg - f sin θ। আচ্ছা, তো আমরা এখন আমাদের ঘর্ষণ বল পেয়ে গিয়েছি। তো এখন যদি আমরা আমাদের নিট বলটি হিসাব করি, গতির দিকে নিট বলটি হিসাব করি, তো আমাদের গতি যেহেতু বলেছি আমরা বস্তুটি ডান দিকে গতিশীল, তাহলে সেক্ষেত্রে দেখো আমার গতির সপক্ষে কোন বলটি রয়েছে? আমার গতির সপক্ষে রয়েছে f cos θ। আর আমার বিপক্ষে কে রয়েছে? আমার বিপক্ষে অবশ্যই রয়েছে আমাদের ঘর্ষণ বল, তাহলে কিন্তু হচ্ছে f কে। তাহলে আমরা এই ক্ষেত্রে পেয়ে যাচ্ছি f cos θ মাইনাস মিউ কে mg মাইনাস f sin θ। তো এটি হচ্ছে আমাদের নিট বল, যা হচ্ছে বস্তুটিকে গতিশীল করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে যে কে সরণ দ্বারা গুণ করে দিই বা হচ্ছে যে s দ্বারা গুণ করে, তাহলে কিন্তু আমরা কাজের পরিমাণ পেয়ে যাব। তো এই ক্ষেত্রে দেখো আমাদের এই যে w কিন্তু তখন দাঁড়াবে উপরের, কিন্তু আমরা এটি একটু ভুল লিখেছি, এটি হবে না। আমাদের এই ক্ষেত্রে w পরিমাণ হবে কিন্তু f cos θ মাইনাস মিউ কে mg মাইনাস f sin θ। এটার সাথে ধরো আমার ডান দিকে s পরিমাণ দূরত্ব অতিক্রম করেছি, তাহলে সেদিকে আমাদের কার্যকরী বল কতটুকু f নিট, এবং একে যদি হচ্ছে আমরা দূরত্ব দ্বারা গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা কাজের পরিমাণ পেয়ে যাব। তো উপরের এই যে লাইনটি আমরা কেটে দিয়েছি, এটিকে তোমরা একটি কমন মিস্টেক হিসেবে দেখতে পারো, কারণ তোমরা প্রতিক্রিয়া বল যদি হচ্ছে শুধু mg ব্যবহার করে ফেলো, তাহলে কিন্তু হচ্ছে ম্যাথটি ভুল হয়ে যাবে। তো প্রতিক্রিয়া বল এক্ষেত্রে mg - f sin θ, তা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং সেভাবে কিন্তু আমাদের ঘর্ষণ বল f কে এর ভ্যালুটি বের করতে হবে। এখন আমাদেরকে যদি বলা হয় বস্তুটি f বল প্রয়োগ সত্ত্বেও গতিশীল হয়নি, কিন্তু গতিশীল হওয়ার উপক্রম হয়েছে। তো বস্তুটি যদি গতিশীল না হয়ে গতিশীল হওয়ার উপক্রম হয়, তখন কিন্তু আমাদের চোখ বন্ধ করে f নিট ইকুয়াল টু কিন্তু 0 ধরতে হবে, কারণ বস্তুটি যেহেতু গতিশীল হয়নি, গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এখনো কোনো কার্যকর বল তার উপর প্রযুক্ত হচ্ছে না, যা তার ত্বরণ সৃষ্টি করবে। অর্থাৎ বস্তুটি এখন স্থির রয়েছে, মানে কিন্তু সে গতিশীল হওয়ার উপক্রম। তো এই ক্ষেত্রে আমরা যখন f নিট ইকুয়াল টু 0 ধরবো, তখন কিন্তু আমাদের ডান পাশে যে রাশিটি রয়েছে f cos θ, এটার সাথে মাইনাস কিন্তু আমরা f কে লিখবো না, আমরা এই ক্ষেত্রে লিখবো fs, কারণ বস্তুটি যখন গতিশীল থাকে তখন তার উপর গতীয় ঘর্ষণ বল কাজ করে, কিন্তু বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে এই মুহূর্তে কিন্তু তার উপর গতীয় ঘর্ষণ বল নয়, বরং স্থিতি ঘর্ষণ বল কাজ করে, এবং এই স্থিতি ঘর্ষণ বলকে আমরা fs দ্বারা প্রকাশ করি। এবং এক্ষেত্রেও কিন্তু আমার f cos θ সমস্যা নেই, কিন্তু এই জায়গায় fs এ আমরা আগে যেখানে মিউ কে ব্যবহার করেছিলাম, এর পরিবর্তে কিন্তু আমাদের মিউ s ব্যবহার করতে হবে, এবং আমরা এক্ষেত্রে লিখতে পারবো mg - f sin θ। এটাতে কোনো সমস্যা নেই। তো তোমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে যদি গতিশীল না বলে গতিশীল হওয়ার উপক্রম হয়েছে এমন বলে, তাহলে আমাদের f নিটটা 0 ধরতে হবে, এবং আমাদের হচ্ছে এই যে মিউ কে রয়েছে সেই জায়গায় মিউ কে এর পরিবর্তে মিউ s লিখতে হবে। আর এই ক্ষেত্রে বস্তুটি যেহেতু এখনো গতিশীল হয়নি, সে যেহেতু কোনো দূরত্ব অতিক্রম করেনি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণও শূন্য হবে কিন্তু। তো আশা করি হচ্ছে তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তীতে বস্তুটি যদি আনত তলে থাকে, তাহলে সেক্ষেত্রে কিরূপ হতে পারে তা দেখে নেব। এবার আমরা
একটি আনত তল বরাবর কোন একটি বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে সেক্ষেত্রে আমরা কাজের পরিমাণ কিভাবে বের করতে পারি তা দেখব। ধরা যাক একটি বস্তু এই যে নীল কালারের যে বলটি রয়েছে তাকে আমি একদম এই যে পাদদেশ হতে টেনে এই বিন্দুতে আনলাম, এবং এই ক্ষেত্রে তাকে টেনে আনার ক্ষেত্রে আমি যে বল প্রয়োগ করেছি বা আমরা প্রযুক্ত বল হচ্ছে এফ বল, এবং তা সব সময় আনত তলের সাথে আলফা কোণে ক্রিয়া করেছে। অর্থাৎ এই বলটিকে এই পয়েন্ট থেকে পাদদেশ থেকে এতটুকু পর্যন্ত আনতে আমি এফ বলকে আনত তলের সাথে সর্বদা আলফা কোণে রেখে প্রয়োগ করেছি। তাহলে এই যে সে এই পাদদেশ থেকে এস দূরত্ব অতিক্রম করে এই যে ছোট দূরত্ব, এই দূরত্বটি যদি হয়ে থাকে এস, তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণ কি হতে পারে? এক্ষেত্রে কাজের পরিমাণ বের করার ক্ষেত্রে আমরা দুটি সিচুয়েশন চিন্তা করব। একটি হচ্ছে ঘর্ষণবিহীন তল এবং অপরটি হচ্ছে ঘর্ষণযুক্ত তল। তবে আপাতত আমরা এই তলটিকে ঘর্ষণযুক্ত ধরে যাবতীয় সকল ধরনের বল, অর্থাৎ মূলত কোন বলগুলো কাজ করছে এবং আনত তলের দিকে তাদের উপাংশ কি কি তা একটু নির্ণয় করি। দেখো, প্রথমত আমরা যে মূল বলটি প্রয়োগ করছি এফ বল, তা আনত তলের সাথে আলফা কোণে কাজ করছে। এখন আনত তলের সাথে যদি তা আলফা কোণে কাজ করে থাকে তাহলে আনত তল বরাবর তার একটি উপাংশ পাচ্ছি আমরা এফ কস আলফা। আবার আনত তলের সাথে লম্ব দিক বরাবর আমরা তার আরেকটি উপাংশ পাচ্ছি এফ সাইন আলফা। আচ্ছা, এটা হচ্ছে এফ বল এবং তার উপাংশের পরিচয়। আবার বস্তুটির নিজস্ব একটি ওজন রয়েছে, তা সোজা নিচের দিকে কাজ করছে এমজি বরাবর। এখন এই কোণটি যদি হয় থেটা, তাহলে এই কোণটিও হয়ে যাবে থেটা, এবং যার কারণে আমরাও এই যে এমজি বল রয়েছে তারও দুটি উপাংশ পাচ্ছি। একটি হচ্ছে আনত তল বরাবর যার মান হচ্ছে এমজি কস থিটা, এবং অপরটি হচ্ছে আনত তলের সাথে লম্ব বরাবর এবং এফ সাইন আলফা বলের বিপরীত দিকে, এবং তা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে আমরা মূল দুটি বল এফ এবং এমজি এবং বিভিন্ন দিক বরাবর তাদের উপাংশগুলো সম্পর্কে জেনেছি। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের দেখতে হবে আমার সরণ কোন দিকে হচ্ছে বা আমার গতির দিক কোন দিকে। আমরা যদি একটু চিন্তা করে দেখি, পাদদেশ থেকে যদি আমি এই বিন্দুতে চলে আসি তাহলে আমার সরণ কিন্তু হয়েছে আনত তল বরাবর উপরের দিকে। এটা যদি আমরা বুঝে থাকি আনত তল বরাবর উপরের দিকে আমার সরণ হচ্ছে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে বের করা আনত তল বরাবর উপরের দিকে আমাদের লব্ধি বল কি। আমরা যদি আনত তল বরাবর উপরের দিকে আমাদের লব্ধি বলটি বের করে ফেলতে পারি, আমাদের বস্তুটির উপর প্রযুক্ত লব্ধি বল বের করে ফেলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা সেই লব্ধি বল এবং আমাদের অতিক্রান্ত দূরত্বকে গুণ দিয়ে কাজের পরিমাণ বের করে ফেলতে পারবো। বলটি এখন লক্ষ্য করে থাকি, তাহলে আমাদের গতির দিক যদি হয় আনত তল বরাবর উপরের দিকে, তাহলে আমাদের গতির দিকে ক্রিয়ারত বল হবে এফ কস আলফা। দেখো, আমাদের গতির দিকে ক্রিয়ারত কোনো উপাংশ কিন্তু আর নেই, শুধুমাত্র আছে এফ কস আলফা। আর গতির বিপরীতে কাজ করছে এই যে দেখো, বস্তুর ওজনের কারণে যে একটি বল এমজি কস থিটা রয়েছে, উপাংশ এমজি কস থিটা রয়েছে, সেই উপাংশটি কিন্তু আমাদের গতির বিপরীতে, অর্থাৎ বলতে গেলে তা কিন্তু মূলত গতির বিপরীত দিকে বস্তুটিকে টানছে। তো আমাদের গতির বিপরীতে আমরা প্রথম বল পাচ্ছি এমজি কস থিটা। কিন্তু তলটি যদি ঘর্ষণযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে একটি ঘর্ষণ বলও আমাদের চিন্তা করতে হবে, এবং সে ঘর্ষণ বলটি হচ্ছে এফ কে। এখন এই ঘর্ষণ বলটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ঠিক আগের মতোই এফ কে ইকুয়াল টু হবে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক
ইনটু প্রতিক্রিয়া বল, বস্তুটির উপর যে প্রতিক্রিয়া বল কাজ করছে তা। এখন এই ক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া বল কিভাবে বের করতে পারি? আচ্ছা, কোন একটি বস্তু যখন কোন একটি তলে অবস্থান করে থাকে, সে তল বরাবর তলের লম্ব দিকে একটি বল প্রয়োগ করে, এটা হতে পারে তার ওজন, এবং তলটিও লম্ব বরাবর তলের সাথে লম্ব বরাবর বস্তুটিকে সমান পরিমাণ একটি বিপরীতমুখী বল প্রয়োগ করে থাকে, তাকে আমরা প্রতিক্রিয়া বল বলি। এবং এক্ষেত্রে বস্তুটির এই তলটি যদি হরিজন্টাল না হয়ে এরকম আনত হয়ে থাকে, তখন সেক্ষেত্রে বস্তুটি আনত তলের লম্ব বরাবর বল প্রয়োগ করে থাকে এবং আনত তল লম্ব দিকে বস্তুটিকে প্রতিক্রিয়া বল দিয়ে থাকে। তো আমাদের প্রতিক্রিয়া বল যদি আমরা এই আনত তলের ক্ষেত্রে বের করতে যাই, তাহলে আমাদের প্রথমত চিন্তা করতে হবে বস্তুটি নিজে আনত তলের লম্ব দিকে কি পরিমাণ বল প্রয়োগ করছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে বস্তুটি তার ওজনের কারণে আনত তলের লম্ব বরাবর mg sin থিটা বল প্রয়োগ করছে। কিন্তু বস্তুটি যদিও mg sin থিটা বল প্রয়োগ করছেন, কিন্তু বস্তুটির উপর F বলের কারণে এই লম্ব দিকে আনত তলের লম্ব দিকে উপরের দিকে একটি বল কাজ করছে, তা হচ্ছে F sin আলফা। তো বস্তুটি আনত তলের লম্ব বরাবর mg sin থিটা বল প্রয়োগ করে থাকলেও তা কিছুটা অংশ F sin আলফা দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং এজন্য আমরা লিখতে পারি বস্তুটি ফাইনালি এই যে আনত তল রয়েছে তাকে mg sin থিটা মাইনাস F sin আলফা পরিমাণ বল প্রয়োগ করে থাকবে তলকে। তো স্বাভাবিকভাবে প্রতিক্রিয়ার নিয়ম অনুযায়ী তলটিও বস্তুটিকে mg sin থিটা মাইনাস F sin আলফা পরিমাণ বল প্রতিক্রিয়া বল হিসেবে উপরের দিকে প্রয়োগ করে থাকবে, এবং এজন্যই আমরা লিখতে পারি R ইকুয়াল টু হবে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল হবে mg sin থিটা মাইনাস F sin আলফা। এবং এই ক্ষেত্রে আমরা যদি ঘর্ষণ বল বের করতে যাই, তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি মিউ ইনটু mg sin থিটা মাইনাস F sin আলফা। তাহলে এবার আমরা দুটি সিনারিও চিন্তা করি। প্রথম সিনারিওতে আমরা বলেছি ঘর্ষণবিহীন তল। তো ঘর্ষণবিহীন তলের ক্ষেত্রে গতির বিপরীতে এই যে ঘর্ষণ বল রয়েছে তা বাদ যাবে। তো গতির বিপরীতে বাকি যে বলটি রয়েছে mg cos থিটা, তা গতির দিকে যে বল রয়েছে তা থেকে বিয়োগ যাবে। আমরা পাচ্ছি F cos আলফা মাইনাস mg cos থিটা, এবং এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বকে আমরা গুণ করে কাজের পরিমাণ বের করব। এই যে F cos আলফা মাইনাস mg cos থিটা ইনটু s। এক্ষেত্রে আমরা যদি ভেক্টরের কথা চিন্তা করো তাহলেও কোনো অসুবিধা নেই। দেখো, আমার যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসি, এক্ষেত্রে s ভেক্টরের দিক হচ্ছে এদিক বরাবর। আবার আমরা এই যে লব্ধি বলটি বের করেছি তারও দিক কিন্তু s ভেক্টরের দিকেই, এবং এই কারণে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ার কারণে আমরা সরাসরি লিখে দিয়েছি F cos আলফা মাইনাস mg cos থিটা ইনটু s। আর ঘর্ষণযুক্ত তলের ক্ষেত্রে আমাদের শুধু এক্সট্রা বিয়োগ দিতে হবে ঘর্ষণ বলটি, এবং এই ক্ষেত্রে এই যে এটির হয়েছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল এবং mg cos থিটা এই দুটি বল বাদ দেওয়ার পর যে নিট বলটি পাচ্ছি তারও দিক হচ্ছে s ভেক্টর বা s সরণ ভেক্টরের দিকে, এবং এই কারণে সরাসরি আমরা সরণ ভেক্টরের সাথে এই নিট বলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ার কারণে আমরা লিখে দিচ্ছি এই রাশিটি। তো আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। n সংখ্যক পাথর একটি অপরটির উপর রাখতে কৃত কাজ কি হতে পারে? দেখো, আমরা যদি এরকম একটি পাথর চিন্তা করি এবং ধরা যাক পাথরটির ভর m কেজি, এবং পাথরটির যদি উচ্চতা হয় h,
তাহলে এরকম যদি n সংখ্যক পাথর আমরা একটি আরেকটির উপর স্থাপন করতে থাকি, একটি আরেকটির উপর যদি এভাবে স্থাপন করতে থাকি, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ কৃতকাজের পরিমাণ কত হবে? সেক্ষেত্রে সম্পূর্ণ কৃতকাজের পরিমাণ হবে mgh ইন্টু n ইন্টু n-1 ডিভাইডেড বাই t। এটিকে আরেকভাবেও লেখা যায় mgh n/c2। আর এক্ষেত্রে mটি হবে একটি নির্দিষ্ট ইটের ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ এবং h হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ইটের যে উচ্চতা আছে, একটি নির্দিষ্ট উচ্চতা আছে তা, সম্পূর্ণ উচ্চতা না, অর্থাৎ ইটগুলো একটি আরেকটির উপর রেখে স্তূপের যে উচ্চতা হবে সেটি কিন্তু এই h না। এই h হচ্ছে শুধুমাত্র একটি সিঙ্গেল ইটের যে উচ্চতা রয়েছে তা। আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথম যে সমস্যাটি সমাধান করব সেখানে বলা হচ্ছে কোন ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু একটি ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 নিউটন ব্লক টেনে তুলছে। ব্লকটি যদি সমদ্রুতিতে চলে ব্যক্তির কি পরিমাণ কাজ হবে? তাহলে আমরা প্রশ্ন থেকেই বুঝতে পারছি যে আনত তল রয়েছে, এই আনত তলটির ক্ষেত্রে এই উচ্চতার মান হচ্ছে 5 মিটার, অর্থাৎ এটি হচ্ছে উলম্ব উচ্চতা, এবং উলম্ব দিক বরাবর ব্যক্তি 100 নিউটন বল প্রয়োগ করে ব্লকটিকে এই যে পাদবিন্দু থেকে এই সর্বোচ্চ উচ্চতায় নিয়ে আসবে। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কাজ ইকুয়াল টু হবে, নির্ণয় কাজ হবে উলম্বভাবে প্রযুক্ত বল, তা হচ্ছে 100 নিউটন, এবং উলম্বভাবে বস্তুর যে সরণ হয়েছে এবং তা হচ্ছে 5 মিটার। তাহলে কাজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 100 ইন্টু 5 জুল, অর্থাৎ 500 জুল। এখন আমরা যে সমস্যাটি সমাধান করব সেখানে বলা হচ্ছে 80 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের একটি বোঝা নিয়ে 10 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নিচে নামলো। যদি সিঁড়িটি দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে সে কত কাজ করলো? আমরা যদি চিত্রটি একটু এঁকে দেখি, আমরা দেখতে পাচ্ছি এই যে সিঁড়ি বা এই যে অতিভুজ, এটি হচ্ছে মূলত সিঁড়ি। এই সিঁড়িটি দেওয়ালের সাথে, অর্থাৎ এই যে লম্ব এটি হচ্ছে দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। এখন সিঁড়িটির দৈর্ঘ্য যেহেতু 10 মিটার, তাহলে আমরা বলতে পারি এই যে অতিভুজ রয়েছে এর দৈর্ঘ্য 10 মিটার। এখন আমরা যখন এক্ষেত্রে কাজ নির্ণয় করব তাহলে কাজ ইকুয়াল টু হবে বল এবং বলের দিকে সরণের উপাংশ। তো এক্ষেত্রে প্রযুক্ত বল হবে mg এবং সরণ হচ্ছে s। যেহেতু এখানে 80 কেজি ভরের ব্যক্তি 20 কেজি ভরের বোঝা নিয়ে নিচে নামলো, তাহলে টোটাল ভর হবে 80 যোগ 20, এবং এক্ষেত্রে যেহেতু g এর মান 9.8, তাহলে 9.8 গুণ হবে। আর এই যে mg, এই mg বলটি মূলত কাজ করছে y অক্ষ বরাবর, বা আমরা যদি চিন্তা করি উলম্ব বরাবর। তো উলম্ব বরাবর এই বলের দিকে সরণ কতটুকু? এই উলম্ব বরাবর এই বলের দিকে সরণ হবে s, এবং এই s ইকুয়াল টু হবে tan cos 60 ডিগ্রি। যেহেতু এই কোণটি 60 ডিগ্রি, তাহলে এই যে s এর ভ্যালু তা হবে tan cos 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে s এর মান বসিয়ে দিই tan cos 60 ডিগ্রি, এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 98, এইটাই হবে 0 ইন্টু হাফ জুল, অর্থাৎ 4900 জুল কাজ সম্পন্ন হবে। সমস্যাতে বলা হচ্ছে r ইকুয়াল টু 3i প্লাস j মাইনাস k ফ্যাক্টরের দিকে চলমান একটি বস্তুর উপর প্রযুক্ত বল F ইকুয়াল টু 2i মাইনাস j মাইনাস k হয়, তাহলে কত কাজ করা হবে? মূলত এটি একটি ভেক্টর এবং এটিও একটি ভেক্টর। তো আমরা জানি কাজের ক্ষেত্রে
কাজ একটি স্কেলার রাশি এবং এই স্কেলার রাশি হচ্ছে বল ভেক্টর এবং সরণ ভেক্টরের ডট প্রোডাক্ট। তো এই ক্ষেত্রে বলের জন্য যে ভেক্টর দেওয়া আছে তা হচ্ছে 2i minus j minus k ভেক্টর ডট সরণের যে ভেক্টর দেওয়া আছে তা হচ্ছে 3i plus j minus k ভেক্টর। এখন ডট প্রোডাক্টের নিয়ম অনুসারে এটার উত্তর হবে 2 into 3 plus minus 1 into 1 plus minus 1 into minus 1, অর্থাৎ i দুই ক্ষেত্রে i এর যে সহগ রয়েছে তারা পরস্পর গুণ হবে, একইভাবে j এবং k এর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে এবং তা পরস্পরের সাথে যোগ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা টোটাল কাজের পরিমাণ পাচ্ছি 6 minus 1 plus 1 equal to 6 একক। এই সমস্যাটিতে বলা হচ্ছে কোন ব্যক্তি সরল পথে 001 বিন্দু থেকে 201 বিন্দুতে গেল, বিন্দুটির উপর ক্রিয়াশীল বল F equal to 4i minus 3g হলে কৃত কাজ কত হবে? আচ্ছা, এটি হচ্ছে বস্তুটির আদি বিন্দু এবং এটি হচ্ছে বস্তুটির যে বিন্দুতে পৌঁছিয়েছে তার সে বিন্দু, এবং এটি দ্বারা মূলত আমরা একটি অবস্থান ভেক্টরকে নির্দেশ করতে পারি। অর্থাৎ বস্তুটি প্রথম যে বিন্দুতে ছিল সে বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে r1 ভেক্টর, এবং এখানে যেহেতু প্রথম দুটি স্থানাঙ্ক x এবং y এর ভ্যালু 0 0, তাহলে আমরা লিখতে পারি এটি r1 ইকুয়াল টু হবে j ভেক্টর। আর এই ক্ষেত্রে আমরা নতুন যে বিন্দুতে সে পৌঁছেছে তার অবস্থান ভেক্টর লিখতে পারি r2 ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস j। এখন বস্তুটি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসে তাহলে সেক্ষেত্রে সরণ হবে r ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এবং এর ভ্যালু দাঁড়াচ্ছে 2i প্লাস j ভেক্টর মাইনাস j ভেক্টর, অর্থাৎ 2i ভেক্টর। এখন আমরা সরণ ভেক্টর পেয়ে গিয়েছি এবং আমাদেরকে ক্রিয়াশীল বলের জন্য ভেক্টরটি দেওয়া আছে f ভেক্টর। তাহলে আমরা কাজের পরিমাণ বের করতে পারি w ইকুয়াল টু f ভেক্টর ডট r ভেক্টর ইকুয়াল টু 4i মাইনাস 3j ডট 2i ভেক্টর। তাহলে আমরা পাচ্ছি যেহেতু এই r ভেক্টরে কোনো যে y অক্ষের দিকে কোনো উপাংশ নেই, তাই এই ক্ষেত্রে অ্যান্সার হবে শুধু 4 into 2 equal to 8 একক। যে সমস্যাটি সমাধান করব সেখানে বলা হচ্ছে একটি ইটের দৈর্ঘ্য 0.24 মিটার, প্রস্থ 0.12 মিটার এবং উচ্চতা 0.06 মিটার এবং ইটের ভর 2 কেজি। ইটের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে? ইটের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থানে রাখা অর্থাৎ ইটটি প্রথম অবস্থানে এভাবে শায়িত ছিল। এই যে এটি হচ্ছে ইটের দৈর্ঘ্য। এখন এই অবস্থায় আমাদের দেখতে হবে ইটের ভরকেন্দ্র মাটি থেকে কতটুকু উপরে ছিল। প্রশ্ন থেকে আমরা জানতে পারি ইটের উচ্চতা হচ্ছে 0.06 মিটার। তাহলে আমরা বলতে পারি ইটের ভরকেন্দ্র মাটি থেকে উচ্চতার অর্ধেক অর্থাৎ 0.03 মিটার উপরে ছিল। যখন ইটটিকে এই অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখা হলো তখন ধরে নেওয়া যায় ইটটিকে
শায়িত অবস্থা থেকে এভাবে লম্বভাবে রাখা হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে ইটের ভর কেন্দ্র এখন মাটি থেকে দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ 0.12 মিটার উপরে, কারণ দৈর্ঘ্য যেহেতু 0.24 মিটার, 0.24 মিটারের অর্ধেক হচ্ছে 0.12 মিটার, এবং এই নতুন অবস্থানে ভর কেন্দ্র মাটি থেকে 0.12 মিটার উপরে। তাহলে আমরা বুঝতে পারছি এক্ষেত্রে ভর কেন্দ্রের সরণ হচ্ছে ভর কেন্দ্রের সরণ ইকুয়াল টু 0.12 মাইনাস 0.03 মিটার, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি 0.09 মিটার। তাহলে কৃত কাজ হবে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু ভর কেন্দ্রের সরণ। আমরা যদি এখন মান বসিয়ে দিই, এটা পাচ্ছি 2, এটা হচ্ছে 9.8 এবং এটি হচ্ছে 0.09। এক্ষেত্রে একক হচ্ছে জুল। তাহলে আমরা এর অ্যান্সার পাচ্ছি 1.764 জুল। সেটি সমাধান করব। সেখানে বলা হচ্ছে একটি ঘনকাকৃতির পাথর খণ্ডের আয়তন 8 মিটার কিউব এবং ভর 1 কেজি। এদের একটির উপর আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করতে 900 জুল কাজ করতে হয়। পাথরের সংখ্যা নির্ণয় করো। তো আমরা কিছুক্ষণ আগেই দেখেছি একটি পাথরকে অপরটির উপর রেখে যদি আমরা স্তম্ভ তৈরি করে থাকি, অর্থাৎ ধরা যাক n সংখ্যক পাথর একটি অপরটির উপর রেখে আমরা স্তম্ভ তৈরি করলাম, তাহলে সেক্ষেত্রে কাজের পরিমাণ হবে mgh ইন্টু n-1 ডিভাইডেড বাই t। এখন এখানে m হচ্ছে পাথরের ভর, তো আমাদের পাথরের ভর দেওয়া আছে 1 কেজি, g এর মান দেওয়া আছে tan ms ইনভার্স 2, আর h এর মান কত দেখো, এখানে পাথরটি ঘনক আকৃতির এবং পাথর খণ্ডের আয়তন 8 মিটার কিউব। তাহলে পাথরটির উচ্চতা হবে কিউবিক রুট অফ 8 অর্থাৎ 2 মিটার। যেহেতু আমরা পাথরের সংখ্যা জানি না, তাহলে আমরা লিখব n × n-1 ডিভাইডেড বাই 2। আর এক্ষেত্রে বলে দেওয়াই আছে সর্বোচ্চ সম্পূর্ণ কাজের পরিমাণ 900 জুল। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি 900। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যা পাচ্ছি তা হলো এখন আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে যা পাচ্ছি তা হলো n × n-1 ইকুয়াল টু হবে 2, এদিকে 2 কাটাকাটি চলে যাচ্ছে, 900 কে 10 দ্বারা ভাগ করলে দাঁড়াচ্ছে 90। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি n² - n - 90 ইকুয়াল টু 0, এই থেকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে থাকি n² - 10n প্লাস 9n মাইনাস 90 ইকুয়াল টু 0, এটিকে যদি আমরা শেষ পর্যন্ত করে থাকি তাহলে দাঁড়াচ্ছে n - 10 প্লাস 9
n মাইনাস 10 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা n এর দুটি ভ্যালু পাচ্ছি, একটি হচ্ছে n ইকুয়াল টু 10 এবং অপরটি হচ্ছে n ইকুয়াল টু -9। অবশ্যই এই ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে পাথরের সংখ্যা হচ্ছে 10, অর্থাৎ 10টি পাথর একটি আরেকটির উপর রেখে আমাদের এক্ষেত্রে উপরোক্ত আয়তন এবং ভর হিসাব কনসিডার করে টোটাল কাজের পরিমাণ দাঁড়াবে 900 জুল। আমরা যে সমস্যাটি সমাধান করব সেখানে বলা হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে ঘর্ষণবিহীন আনত তলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 30 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি আনত তল বরাবর উপরের দিকে 2 মিটার সরণ হয়। অর্থাৎ এখানে যে বস্তুটি আছে বল, এর ভর হচ্ছে 2 কেজি এবং এই যে আনত তল রয়েছে এই আনত তলটি এই লম্বের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার এই আনত তলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে এটা যদি হয় এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি, এই আনত তলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বস্তুটির উপর আমরা 30 নিউটন বল প্রয়োগ করছি। এখন এই আনত তলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বস্তুটিকে 30 নিউটন বল প্রয়োগ করলে একটি নির্দিষ্ট সময় পর তার 2 মিটার সরণ হয়। ধরা যাক এই যে আনত তল বরাবর উপরের দিকে তার 2 মিটার দূরত্ব অতিক্রান্ত করা হয়েছে। তাহলে বস্তুটি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসে এক্ষেত্রে কৃতকাজের পরিমাণ কি হবে? আচ্ছা, এ ধরনের ব্যাপারটি আমরা পূর্বেই দেখেছি এক্ষেত্রে কাজের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। আমরা যদি আগের ব্যাপারটি মনে থাকে তাহলে আমরা জানি এক্ষেত্রে কাজের পরিমাণ হবে W ইকুয়াল টু F cos আলফা মাইনাস mg cos থিটা ইন্টু s। এখানে কোনো ঘর্ষণ বল নেই কারণ তলটি ঘর্ষণহীন। তাহলে আমরা যদি এখানে মান বসাই, এখানে f এর মান হচ্ছে 30 নিউটন, আলফা এর মান হচ্ছে 60 ডিগ্রি, বস্তুটির ভর হচ্ছে 1 কেজি, অভিকর্ষজ ত্বরণ দেওয়াই আছে tan ms ইনভার্স 2 এবং থিটার ভ্যালু হচ্ছে এক্ষেত্রে 45 ডিগ্রি। এটি হচ্ছে থিটা, থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে পাচ্ছি cos 45 ডিগ্রি, এই পুরোটির সাথে গুণ হবে আমার অতিক্রান্ত দূরত্ব যা হচ্ছে 2 মিটার। তাহলে আমরা পাচ্ছি 30 ইন্টু cos 60 ডিগ্রি মানে 30 ইন্টু হাফ, ইট মিনস 15 মাইনাস cos 45 ডিগ্রি মিনস 1/√2। তাহলে পাচ্ছি 10 ডিভাইডেড বাই √2 ইন্টু 2। এখান থেকে পাচ্ছি 30 মাইনাস √2 ইন্টু 2 মানে √2, তাহলে হবে 10√15.86 জুল। এখন আমরা শক্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। প্রথম যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল দ্বারা সম্পাদিত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ ধরা যাক একটি বস্তুর আদিবেগ ছিল u, এ আদিবেগ থাকা অবস্থায় বস্তুটির গতিশক্তি ছিল 12 m² কিন্তু বস্তুটির উপর একটি লব্ধি বল ক্রিয়া করার কারণে বস্তুটির উপর একটি ত্বরণ কাজ করেছে এবং যার কারণে বস্তুটির আদিবেগ u পরিবর্তিত হয়ে নতুন বেগ v তে রূপান্তরিত হয়েছে। এই নতুন বেগে প্রাপ্ত হওয়ার পর বস্তুটির নতুন গতিশক্তি দাঁড়াচ্ছে 12 mv²। তাহলে এক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি বস্তুটির উপর লব্ধি বল ক্রিয়া করায় যে কাজটি সম্পন্ন হয়েছে W তা হবে বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ 12 mv² মাইনাস 12 mu²। গতিশক্তির সাথে ভরবেগের একটি সম্পর্ক রয়েছে। m ভরের কোন একটি বস্তুর
বেগ যদি v হয়ে থাকে তাহলে সেই বস্তুটির ভরবেগ হয়ে থাকে mp = mv। আবার বস্তুটির গতিশক্তি হয়ে থাকে ek = ½ mv²। এখন আমরা যদি এক্ষেত্রে একটি m গুণ করি তা দাঁড়াবে mv²। একটি m গুণ করার কারণে mটিকে আবার নিচে আবার m দিয়ে তা ভাগ করে দিতে হবে যাতে তা অতিরিক্ত mটি চলে যায়। কিন্তু এই যে এখন আমরা উপরে mv এর পরিবর্তে লিখতে পাচ্ছি p, তাহলে এটা দাঁড়াচ্ছে p² আর নিচে দাঁড়াচ্ছে m। তাহলে ek = ½ p²/m, এটি হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। বিভব শক্তি। কোন একটি বস্তুকে আমরা ধরা যাক এই তলটি থেকে এবি তল থেকে অভিকর্ষজ বলের বিপরীতে বল প্রয়োগ করে এই সিডি তলে নিয়ে আসলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের কৃতকাজ হবে mgh এবং এই কৃতকাজই বস্তুটির মধ্যে বিভব শক্তি রূপে সঞ্চিত থাকবে। এই অভিকর্ষীয় বিভব শক্তি সম্পর্কে কিছু ব্যাপার রয়েছে। প্রথম ব্যাপার হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি পথের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ এবি তল থেকে বস্তুটিকে আমরা সিডি তলে যদি ভিন্ন কোনো পথেও নিয়ে আসতাম তাহলেও বস্তুটির মধ্যে সঞ্চিত বিভব শক্তি হতো mgh, কেননা এবি এবং সিডি এর মধ্যবর্তী খাড়া উচ্চতা হচ্ছে h এবং অভিকর্ষীয় বিভব শক্তি কেবলমাত্র খাড়া উচ্চতার উপর নির্ভর করে। অভিকর্ষজ বিভব শক্তি নির্দেশ তলের উপর নির্ভরশীল। দ্যাট মিনস এখানে যে mgh বিভব শক্তি বস্তুটির মধ্যে সঞ্চিত হচ্ছে তা কিন্তু এবি তলের সাপেক্ষে। আমরা যদি আরেকটি তল mn চিন্তা করি এবং বস্তুটিকে যদি আমরা mn তল থেকে সিডি তলে নিয়ে আসতাম তাহলে কিন্তু বিভব শক্তি mgh হতো না, আরো কম হতো, কেননা mn এবং সিডি এর মধ্যবর্তী খাড়া উচ্চতা h অপেক্ষা কম। আবার আমরা যদি আরেকটি তল চিন্তা করি LO, এ তলটি কিন্তু এবি তলের আরো নিচে এবং LO থেকে সিডি এর মধ্যবর্তী খাড়া উচ্চতা কিন্তু h এর বেশি এবং এক্ষেত্রে সঞ্চিত অভিকর্ষীয় বিভব শক্তি আরো বেশি হতো। অর্থাৎ অভিকর্ষীয় বিভব শক্তি নির্দেশ তলের উপর নির্ভর করছে, কোন তলের সাপেক্ষে বেসিক্যালি আমরা অভিকর্ষীয় বিভব শক্তিটি পরিমাপ করছি তার উপর। কোন বস্তুর অবস্থান পরিবর্তন না করা সত্ত্বেও যদি নির্দেশ তল ভিন্ন হয় তবে ওই বস্তুর অভিকর্ষজ বিভব শক্তির মান ভিন্ন হয়। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা সিডি তলে বস্তুটিকে চিন্তা করে mn, ab এবং LO এই তিনটি ভিন্ন তলের সাপেক্ষে ভিন্ন ভিন্ন অভিকর্ষীয় বিভব শক্তি পাচ্ছি। তাই এজন্য আমরা বলতে পারি অবস্থান পরিবর্তন না করেও বিভিন্ন নির্দেশ তলের সাপেক্ষে আমরা কোনো বস্তুর বিভিন্ন অভিকর্ষ বিভব শক্তির মান পেতে পারি। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি হচ্ছে ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বলের ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে তবে কোনো বস্তুর স্থিতি শক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকে, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে। কোন একটি বস্তুর মোট যান্ত্রিক শক্তিকে আমরা গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল আকারে প্রকাশ করে থাকি এবং বস্তুটির উপর যদি কোনো প্রকার ঘর্ষণ বা কোনো প্রকার অপচয়ী বল ক্রিয়া না করে এবং এর ফলে যদি কোনো শক্তির অপচয় না ঘটে তবে ওই বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকবে। অর্থাৎ বস্তুটির অবস্থান পরিবর্তন করলেও বিভিন্ন অবস্থানে আমরা এই যান্ত্রিক শক্তি সর্বদা একই পাব। এই যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি আমরা বিভিন্ন সিচুয়েশনে এর প্রয়োগ দেখতে পারি। যেমন একটি বস্তুকে আমরা যদি এই যে এ পয়েন্ট থেকে ইউ আদি বেগে ছুঁড়ে মারি উপরের দিকে, ধরা যাক বস্তুটি এই ছুঁড়ে মারার কারণে সর্বোচ্চ একটি বিন্দু সি বিন্দুতে এসে গিয়েছে, অর্থাৎ সে সি বিন্দুর উপরে আর উঠতে পারবে না এবং এর পর মুহূর্তে সে নিচে আবার পড়ে যাবে। তো এই সি বিন্দুতে আসার পর তার বেগ কিন্তু হয়ে যাবে 0, অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুটি তার বেগ শূন্য হওয়ার কারণে
মূলত আর উপরে উঠতে পারবে না, এবং এজন্য এইচ হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। এখন বস্তুটি যখন ছুঁড়ে মারা হচ্ছে তখন কিন্তু তার মধ্যে কোনো প্রকার বিভব শক্তি সঞ্চিত থাকবে না। এই জন্য এ বিন্দুতে আমরা টোটাল যান্ত্রিক শক্তি পাবো শুধু হাফ mu স্কয়ার। যেহেতু এই ক্ষেত্রে কোনো বিভব শক্তি থাকবে না, শুধু গতিশক্তি থাকবে, তাই গতিশক্তি যোগ 0 ইকুয়াল টু হবে আমার যান্ত্রিক শক্তি, এবং তা হবে হাফ mu স্কয়ার। এবং সর্বোচ্চ বিন্দু সি বিন্দুতে বস্তুটির ভেলোসিটি 0 হয়ে যাওয়ার কারণে তার মধ্যে আর কোনো প্রকার গতিশক্তি থাকবে না, কিন্তু এই ক্ষেত্রে তার অভিকর্ষীয় বিভব শক্তি হবে সর্বোচ্চ, এবং তার মান হবে mg ক্যাপিটাল H। এটি হচ্ছে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা নীতির প্রয়োগ। তো বি বিন্দুতে যদি আমরা চিন্তা করে দেখি, অর্থাৎ বি হচ্ছে একটি মাঝখানের বিন্দু, এই বি বিন্দুতে বস্তুটি যেখান থেকে তাকে ছোড়া হয়েছিল সেখান থেকে সে এক্স পরিমাণ এক্স একক উপরে রয়েছে, তাই এক্ষেত্রে তার বিভব শক্তি হবে ইপি ইকুয়াল টু এম জি এক্স, আর এক্ষেত্রে তার গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ার। এই ভিটা হচ্ছে বি বিন্দুতে প্রাপ্ত বেগ, এবং একে আমরা লিখতে পারি এই ভি স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি ইউ স্কয়ার মাইনাস 2জি এক্স। যেহেতু বস্তুটিকে উপরের দিকে ছড়া হয়েছে, এজন্য আমরা গতিবিদ্যার সূত্র প্রয়োগ করে লিখতে পারি ভি স্কয়ারের পরিবর্তে ইউ স্কয়ার মাইনাস 2জি এক্স। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি হাফ এম ইউ স্কয়ার মাইনাস এম জি এক্স। এখন বি বিন্দুতে তাহলে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি প্রয়োগ করে ইপি এবং ই কে যোগ করলে পাচ্ছি এই যে mgx প্লাস হাফ mu স্কয়ার মাইনাস mgx, অর্থাৎ এই mgx আর এই mgx কাটাকাটি চলে যাবে এবং শুধু থাকবে e ইকুয়াল টু হাফ mu স্কয়ার। অর্থাৎ এক্ষেত্রেও দেখা যাচ্ছে বি বিন্দুতে আমরা যে টোটাল যান্ত্রিক শক্তি পাচ্ছি তা শুরুতে যে যান্ত্রিক শক্তি ছিল e ইকুয়াল টু হাফ mu স্কয়ার তার সমান, অর্থাৎ এক্ষেত্রেও যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি প্রমাণিত হচ্ছে। এখানে যে mgh রয়েছে তাকেও হাফ mu স্কয়ারে কনভার্ট করতে পারি। তা হচ্ছে কিভাবে, যেহেতু বস্তুটির ক্ষেত্রে h হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় আমার ভেলোসিটি 0 থাকে, তাহলে আমরা 0 স্কয়ার ইকুয়াল টু পাবো তাকে যে আদিবেগে ছোড়া হয়েছিল ইউ স্কয়ার মাইনাস 2g ইন্টু তার সর্বোচ্চ উচ্চতা। তাহলে এক্ষেত্রেও h এর ভ্যালু আমরা পাচ্ছি ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। এখন h এর পরিবর্তে যদি আমরা ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g এখানে বসাই, তাহলেও এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হাফ mu স্কয়ার। অর্থাৎ ঘুরে ফিরে যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি অনুযায়ী যে যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে তা প্রমাণিত হচ্ছে। সরল দোলকের ক্ষেত্রেও আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি প্রমাণ করতে পারি। ধরা যাক এই বিন্দুটি হচ্ছে এই দোলকের সর্বোচ্চ অবস্থান, বি হচ্ছে মধ্যবর্তী একটি অবস্থান, এবং সি হচ্ছে সর্বোচ্চ অবস্থান, দুঃখিত সি হচ্ছে সর্বনিম্ন অবস্থান। এখন এই সর্বোচ্চ অবস্থান এ তে এই দোলকের বেগ হবে সর্বনিম্ন, অর্থাৎ এই সর্বোচ্চ অবস্থানে তার কোনো বেগ থাকবে না, তাই এই সর্বোচ্চ অবস্থানে তার কোনো প্রকার গতিশক্তি থাকবে না, এবং এই সর্বোচ্চ অবস্থানে এই জন্য তার টোটাল শক্তি দাঁড়াবে ই ইকুয়াল টু এম জি এইচ। এই এম হচ্ছে এই দোলকের ভর, আর এইচ হচ্ছে তার সর্বনিম্ন বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুর খারাপ দূরত্ব। আর বি অবস্থানে আমরা যদি তার বিভব শক্তি দেখি, সে বিভব শক্তির মান হবে mg h মাইনাস এক্স। কেননা এ থেকে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x, তাহলে বি থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব হবে h মাইনাস এক্স।
তাহলে এই যে তার সর্বনিম্ন বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুতে তার বিভব শক্তি হবে mgh - x, আর এক্ষেত্রে তার গতিশক্তি দাঁড়াবে কে ইকুয়াল টু হাফ mv স্কয়ার। এখন এই ভি স্কয়ারে কে আমরা লিখতে পারি 0 স্কয়ার প্লাস 2gx, অর্থাৎ এই বিন্দুতে যেহেতু তার কোনো প্রকার বেগ ছিল না, কিন্তু অভিকর্ষজ বলের কারণে সে নিচের দিকে চলে আসছে, তাই এই যে এই বিন্দু থেকে বি বিন্দুতে আসার কারণে তার খাড়া উলম্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x, এবং এর জন্য এই ক্ষেত্রে আমরা গতিবিদ্যার সূত্র প্রয়োগ করে পাচ্ছি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, whereas u ইকুয়াল টু 0, তাই পাচ্ছি 0 স্কয়ার প্লাস 2gx। তাই আমরা লিখতে পারি এই ক্ষেত্রেও mgx, এবং বি বিন্দুতে তার সর্বমোট শক্তি দাঁড়াচ্ছে mgh - x প্লাস mgx, অর্থাৎ mgh। দেখা যাচ্ছে তাও এই বিন্দুতে যে যান্ত্রিক শক্তির ছিল mgh তার সাথে মিলে গিয়েছে। ঠিক একইভাবে সি বিন্দুতেও যেহেতু বস্তুটির কোনো প্রকার বিভব শক্তি থাকবে না, সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি দাঁড়াবে সি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি ই ইকুয়াল টু হাফ mv max স্কয়ার। এখন এই যে ভি ম্যাক্স স্কয়ার রয়েছে তার পরিবর্তে আমরা লিখতে পারি 0 স্কয়ার প্লাস 2gh, কারণ এই বিন্দুতে যেহেতু বেগ 0 ছিল, তাই এই বিন্দু থেকে সে যখন সি বিন্দুতে চলে আসছে তার উলম্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h, এবং এজন্য আমরা ভি ম্যাক্স স্কয়ারের সূত্রটি পাচ্ছি 0 স্কয়ার প্লাস 2gh। তাহলে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি তার টোটাল যান্ত্রিক শক্তি দাঁড়াচ্ছে mgh, অর্থাৎ এক্ষেত্রে প্রমাণিত হচ্ছে যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। এবং এই যে তোমাদেরকে বিভিন্ন বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি বের করে দেখাচ্ছি, তার রিজন হলো পরীক্ষাতে যদি কোশ্চেন থাকে কোন একটা বিন্দুতে যান্ত্রিক শক্তি বা গতিশক্তি বা বিভব শক্তি নির্ণয় করতে বলা, তাহলে যাতে তোমরা নিজেরাই এই ভাবে শক্তির পরিমাণটা বের করে ফেলতে পারো। আচ্ছা, আমরা এখন একটি ইন্টারেস্টিং সিচুয়েশন নিয়ে চিন্তা করব, হাতুড়ি প্যারেক। ধরা যাক একটি হাতুড়ি তা একটি প্যারেককে ভি বেগে আঘাত করেছে। এখন প্যারেকটিকে ভি বেগে আঘাত করার কারণে প্যারেকটি এই যে দেওয়ালের মধ্যে এক্স পরিমাণ ভেতরে ঢুকে গিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেওয়ালের উপর প্যারেকটিকে রেখে উলম্বভাবে হাতুড়ি দ্বারা আঘাত করছি, এবং এক্ষেত্রে প্যারেকটি এক্স পরিমাণ নিচে ঢুকে গিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার প্লাস mgx ইকুয়াল টু fx। এখানে x হচ্ছে প্যারেকটি যে পরিমাণ দেওয়ালের ভিতরে ঢুকেছে তা, f হচ্ছে এই দেওয়ালের বাধাদানকারী বল, m হচ্ছে হাতুড়ির ভর, এবং v হচ্ছে হাতুড়িটি প্যারেকটিকে যে বেগে আঘাত করেছে তা। উল্লেখ্য এক্ষেত্রে প্যারেকের ভর খুবই নগণ্য। এখন এখানে হাফ এমপি স্কয়ারের সাথে mgx কেন যোগ করা হচ্ছে? কারণ এই যে প্যারেকটিকে যখন হাতুড়ি আঘাত করেছিল তখন সে হাফ এমপি স্কয়ার শক্তি নিয়ে আঘাত করেছিল, এবং এই তল থেকে প্যারেকটি আরেকটু নিচে গিয়ে এক্স পরিমাণ ভিতরে প্রবেশ করেছে, এবং সাথে সাথে তাইলে আমরা বলতেও পারি এই যে হাতুড়িটি রয়েছে এই হাতুড়িটি প্যারেকের সংস্পর্শে থেকে নিজেও এক্স পরিমাণ নিচের দিকে গিয়েছে। অর্থাৎ আমরা যদি এই অবস্থান আর এই অবস্থান চিন্তা করে দেখি, এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে দূরত্ব এটিও হবে এক্স, অর্থাৎ এক্ষেত্রে এই এক্স পরিমাণ দূরত্বের কারণে এই যে হাতুড়ি রয়েছে
তার বিভব শক্তির পরিবর্তন হবে mgx। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এই যে প্যারেকটি রয়েছে, প্যারেকটিকে x পরিমাণ নিচের দিকে ঢুকাতে এই যে এই পরিমাণ কাজটি, এই পরিমাণ শক্তিটি ব্যবহৃত হয়েছে, হাফ mv স্কয়ার প্লাস mgx। এখন এই যে পরিমাণ শক্তিটি ব্যবহৃত হয়েছে তা এই দেওয়ালের যে বাধাদানকারী বল রয়েছে তার বিরুদ্ধে কাজ করে হাতুড়িকে x পরিমাণ ভেতরে ঢুকিয়েছে, এবং এই জন্য দেওয়ালের বাধাদানকারী বলের কারণে যে পরিমাণ শক্তির ব্যবহার হয়েছে fx বা যে পরিমাণ শক্তির অপচয় হয়েছে তা এই হাফ mv স্কয়ার প্লাস mgx শক্তির সমান হবে। তুমি যদি দেওয়ালটিকে উলম্বভাবে আঘাত না করে আনুভূমিকভাবে আঘাত করে এবং এক্ষেত্রেও প্যারেকটি যদি x পরিমাণ ভেতরে ঢুকে, তাহলেও আমরা বলতে পারি এক্ষেত্রে দাঁড়াবে হাফ mv স্কয়ার ইকুয়াল টু fx। এখানে যেহেতু হাতুড়ি উলম্বভাবে আঘাত করছে না, তাই এক্ষেত্রে হাতুড়ির বিভব শক্তির পরিবর্তনের কোনো ব্যাপার ঘটবে না, এবং যার কারণে শুধু যে গতিশক্তি রয়েছে সেই গতিশক্তি এই হাতুড়িটিকে দেওয়ালের বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ করে x পরিমাণ ভেতরে ঢোকাতে সাহায্য করবে, এবং যার কারণে fx ইকুয়াল টু হবে হাফ mv স্কয়ার। আচ্ছা, আমরা এবার শক্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করব। প্রথম সমস্যায় বলা হচ্ছে 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার উঁচু হতে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত ক্যালোরি হবে। বস্তুটি যদি 3 মিটার উঁচুতে থাকে তাহলে সেক্ষেত্রে তার মধ্যে সঞ্চিত শক্তি হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 3 জুল, অর্থাৎ 58.8 জুল। এখন বস্তুটি যদি 3 মিটার উঁচু হতে পারে তাহলে এই 58.8 জুল শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এখন 1 ক্যালোরি তাপ শক্তি ইকুয়াল টু 4.2 জুল, অর্থাৎ 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। সুতরাং 58.8 জুল ইকুয়াল টু হবে 58.8 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি ইকুয়াল টু 14 ক্যালোরি। দ্বিতীয় সমস্যাটিতে বলা হচ্ছে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। অর্থাৎ বস্তুটিকে 30 মিটার উচ্চতা থেকে পড়তে দেওয়া হচ্ছে। এখন এই যে সর্বোচ্চ উচ্চতায় তার কেবলমাত্র বিভব শক্তি রয়েছে, কোনো গতিশক্তি নেই, তাই এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ইকুয়াল টু হচ্ছে mgh, আর h ইকুয়াল টু এক্ষেত্রে ক্যাপিটাল H ইকুয়াল টু 30 মিটার। এখন কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা ধরে নিচ্ছি এই যে স্মল h উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ বিভব শক্তি যদি হয় EP ইকুয়াল টু mgh, তাহলে এক্ষেত্রে গতিশক্তি ইকুয়াল টু হবে বিভব শক্তির দ্বিগুণ, অর্থাৎ 2 mgh। তাহলে এই যে বিন্দু, এখানে টোটাল শক্তি দাঁড়াবে mgh, অর্থাৎ যান্ত্রিক শক্তি দাঁড়াচ্ছে mgh প্লাস 2 mgh, এবং যেহেতু যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি এক্ষেত্রে প্রযোজ্য, তাই এই যে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল হবে একদম সর্বোচ্চ বিন্দুতে যে যান্ত্রিক শক্তি ছিল তার সমান। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি 3 mg স্মল h ইকুয়াল টু হচ্ছে mg ক্যাপিটাল H। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি স্মল h ইকুয়াল টু হবে 1/3 ক্যাপিটাল H, whereas ক্যাপিটাল H এর মান যেহেতু 30 মিটার, তাহলে আমরা পাচ্ছি স্মল h ইকুয়াল টু 10 মিটার। তিন নং সমস্যাটিতে বলা হচ্ছে একটি রাইফেলের গুলি
নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, এরকম 9টি তক্তা ভেদ করতে হলে বেগ কত গুণ করতে হবে? আচ্ছা, একটি তক্তাকে ভেদ করার পূর্বে অর্থাৎ তক্তাটিকে যখন ভেদ করতে যাচ্ছে সেই মুহূর্তে যদি তার বেগ ভি হয়ে থাকে, অর্থাৎ গুলির বেগ যদি ভি হয়ে থাকে, তাহলে একটি তক্তা ভেদ করতে প্রয়োজনীয় শক্তি ব্যবহৃত হচ্ছে হাফ এমভি স্কয়ার। এখন এক্ষেত্রে আমরা দেখছি ডব্লিউ প্রপোর্শনাল টু ভি স্কয়ার, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু রুট ডব্লিউ। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ভি প্রাইম ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু হবে রুট ওভার ডব্লিউ প্রাইম ডিভাইডেড বাই ডব্লিউ। এখন একটি তক্তাকে ভেদ করতে যদি তার ডব্লিউ পরিমাণ শক্তি ব্যবহৃত হয়, তাহলে 9টি তক্তাকে ভেদ করতে ব্যবহৃত হবে তার 9 গুণ শক্তি, অর্থাৎ 9W। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি রুট ওভার 9 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারছি ভি প্রাইম ইকুয়াল টু হবে 3V, অর্থাৎ 9টি তক্তা ভেদ করতে গেলে বেগ 3 গুণ করতে হবে। এর পরবর্তী সমস্যাটিতে বলা হচ্ছে যদি 60 কেজি ওজনের একটি লোক 5 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে 4 মিটার বিস্তারে দুলতে থাকে, তাহলে লোকটির সর্বোচ্চ গতিশক্তি কত হবে? অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখতে পাই এটি হচ্ছে 5 মিটার দৈর্ঘ্যের একটি দোলনা এবং সে যদি 4 মিটার বিস্তারে দুলতে থাকে, ধরা যাক সে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত আসতে পারছে দুলে, তাহলে এক্ষেত্রে এই যে দৈর্ঘ্য রয়েছে এটি হবে 4 মিটার, অর্থাৎ তার সর্বোচ্চ বিস্তার, রৈখিক বিস্তার। এখন যেহেতু এটিও দোলনার দৈর্ঘ্য এবং এই যে এটি রয়েছে এটিও দোলনার দৈর্ঘ্য, তাহলে এইটি আমরা লিখতে পারি 5 মিটার। এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা শুধু এই অংশটির দৈর্ঘ্য পাচ্ছি রুট ওভার 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, দ্যাট মিনস 3 মিটার। তাহলে এই যে বাকি অংশটুকুর দৈর্ঘ্য হবে 5 মাইনাস 3 মিটার, দ্যাট মিনস 2 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সর্বোচ্চ গতিশক্তি হবে ইকে ইকুয়াল টু, দেখো বস্তুটি যখন এই সর্বনিম্ন বিন্দুতে ছিল তখন তার গতিশক্তি হয়ে থাকে সর্বোচ্চ, কারণ এক্ষেত্রে ভেলোসিটি সর্বোচ্চ হয়ে থাকে। কিন্তু বস্তুটি যখন তার এই সর্বোচ্চ বিস্তারের পজিশনে থাকে তখন তার মধ্যে কেবলমাত্র বিভব শক্তি থাকে, এবং বস্তুটি যখন এই সর্বোচ্চ বিস্তার থেকে সর্বনিম্ন বিস্তারে চলে আসে তখন আমরা বলতে পারি এই সর্বোচ্চ বিস্তারে যে বিভব শক্তি রয়েছে তা সম্পূর্ণ গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এই বিন্দুতে যে পরিমাণ বিভব শক্তি থাকবে এই বিন্দুতে সেই পরিমাণ গতিশক্তি থাকবে। তাই আমরা লিখতে পারি ইকে ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের এম জি এইচ। এখন এখানে এম এর ভ্যালু হচ্ছে 60, তারপর জি এর ভ্যালু হচ্ছে 9.8 এবং ক্যাপিটাল এইচ এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 3, দ্যাট মিনস 2। তাহলে আমাদের নির্ণয় উত্তর হচ্ছে $1176 জুল। এরপর যে সমস্যাটি বলা হচ্ছে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 200 কেজি ms ইনভার্স 1 এর গতিশক্তি কত? গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক থেকে আমরা দেখেছিলাম ইকে ইকুয়াল টু হাফ ভরবেগ স্কয়ার ডিভাইডেড বাই ভর। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, টি এর ভ্যালু দেওয়া আছে 200,
এবং m এর ভ্যালু দেওয়া আছে 100। তাহলে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 200 স্কয়ার মিন্স 200 square means 40,000 divided by 100 joule। তাহলে আমরা পাচ্ছি 400 আর 400 divided by 2 equal to হচ্ছে 200 joule। এখন যে সমস্যাটি বলা হচ্ছে, স্থির অবস্থান থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোন বস্তুর নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর তার বেগ 15 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হলো, 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? তাহলে বস্তুটির আদি বেগ ছিল 0 এবং t ইকুয়াল টু যখন 2 সেকেন্ড তখন তার ভেলোসিটি হচ্ছে 15 ms ইনভার্স 1। তাহলে আমরা 15 ইকুয়াল টু লিখতে পারি 0 প্লাস ত্বরণ ইনটু সময়। এখান থেকে আমরা ত্বরণের মান পাচ্ছি 7.5 ms ইনভার্স 2। এখন t ইকুয়াল টু যখন 4 সেকেন্ড তখন ভেলোসিটি হবে 0 প্লাস 7.5 ইনটু 4 অর্থাৎ 30 ms ইনভার্স 1 এবং এজন্য 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি দাঁড়াচ্ছে ek ইকুয়াল টু হাফ ইনটু বস্তুটির ভর ইনটু ভেলোসিটি স্কয়ার। অর্থাৎ আমরা ভ্যালু পাচ্ছি 40 divided by 2 equal to 20 into 900 equal to হচ্ছে 18,000 জুল। এখন যে সমস্যাটি সমাধান করব সেখানে বলা হচ্ছে 80 মিটার উচ্চতা থেকে একটি বল মেঝেতে পড়ে, অর্থাৎ এই যে রয়েছে 80 মিটার, এখান থেকে একটি বল মেঝেতে পড়ে। বলটির 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়। অর্থাৎ আমরা যদি একটি ব্যাপার দেখি, বস্তুটি যখন 80 মিটার উচ্চতায় ছিল তখন তার বিভব শক্তি ছিল mg 80। এখন বস্তুটি যখন 80 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়বে তখন এই mg 80 এর 80% শক্তি বাকি থাকবে এবং 20% শক্তি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই প্রথমবার মাটিতে ড্রপ খাওয়ার পর তার শক্তি বাকি থাকবে 80%, অর্থাৎ 0.8 ইন্টু mg 80, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়াবে 64 mg। এখন এই যে সে যখন মাটিতে পড়বে, মাটিতে পড়ার পর এই বাকি 64 mg শক্তি নিয়ে সে আবার আরেকটি উচ্চতায় উঠবে। ধরা যাক এটি 80 মিটার, অবশ্যই এটি 80 মিটারের চেয়ে কম হবে এবং ধরা যাক এই উচ্চতাটি হচ্ছে h। এখন তাহলে আমরা বলতে পারি এই যে h উচ্চতায় ওঠার পর তার যে বিভব শক্তি অর্জন করবে তা এই শক্তিটির 64 mg এর সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই 64 mg ইকুয়াল টু হবে mg h, অর্থাৎ এই ক্ষেত্রে h এর ভ্যালু দাঁড়াচ্ছে 64 মিটার। এখন যে সমস্যাটির কথা বলা হচ্ছে সেখানে বলা হয়েছে L মিটার কার্যকর দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের ববের ভর 1 কেজি। দোলকটিকে সাম্যাবস্থা থেকে 60 ডিগ্রি কোণে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ এটি একটি
দোলক এবং এই ববের ভর হচ্ছে 1 কেজি, তাকে 60 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটি রয়েছে এটি 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। তো তাকে যখন এই যে এই পজিশনটি রয়েছে এই পজিশন থেকে যখন ছেড়ে দেওয়া হবে তখন সে এরকম একটি পজিশনে দুলতে থাকবে, আর এটি হচ্ছে তার সর্বনিম্ন অবস্থান আর এটি সর্বোচ্চ অবস্থান। তো আমাদেরকে বলা হচ্ছে এর গতিশক্তি বের করো যখন সুতা সাম্যাবস্থার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ তার এই যে সুতা রয়েছে এই সুতাটি যখন এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তখন এর গতিশক্তি কত হবে। আচ্ছা, আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি অনুযায়ী দেখেছিলাম এক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তি ধ্রুব থাকবে। তাহলে আমরা প্রথমে সর্বোচ্চ অবস্থানের মোট শক্তি বের করি। এই সর্বোচ্চ অবস্থানে তার কোনো প্রকার গতিশক্তি থাকবে না, যেহেতু এখানে ভেলোসিটি 0, এবং এই বিন্দুতে তার কেবলমাত্র স্থিতিশক্তি থাকবে। এবং এই স্থিতিশক্তির মান কত হবে? এই স্থিতিশক্তির মান হবে E = mg h। এই h মানে হচ্ছে এই যে দূরত্ব রয়েছে তা। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এটি যদি হয় a বিন্দু, এটি যদি হয় b বিন্দু এবং এটি যদি হয় c বিন্দু, তাহলে আমরা লক্ষ্য করতে পারি h = হবে ac মাইনাস ab। এখন ac = হচ্ছে এর কার্যকরী দৈর্ঘ্য l এবং ab = হচ্ছে, এটি যদি হয়, আমরা যদি এটাকে একটি সমকোণী ত্রিভুজ চিন্তা করি ab, এটা যদি d ধরি তাহলে abটি হবে এই সমকোণী ত্রিভুজের একটি ভূমি এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। তাহলে ab এর মান দাঁড়াবে ad cos 60 ডিগ্রি, আবার ad এর ভ্যালু হচ্ছে l, তাহলে ab এর ভ্যালু দাঁড়াচ্ছে l cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি যেহেতু হাফ, তাহলে আমরা পাচ্ছি l - l/2 দাঁড়াচ্ছে l/2। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি m দেওয়া আছে 1, g এর ভ্যালু হচ্ছে, আমরা এখানে হিসেবে সুবিধার্থে g এর ভ্যালু 10 ধরি, 10, এবং ক্যাপিটাল H দাঁড়াচ্ছে l/2, অর্থাৎ 5l। এখন আমরা যখন এই সাম্যাবস্থার সাথে এটি সুতাটি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে তখন তার শক্তি বের করতে, তার গতিশক্তি বের করতে যাব, তখন আমরা গতিশক্তি লিখতে পারি E কে এই যে যান্ত্রিক শক্তি E রয়েছে সেখান থেকে তার ওই বিন্দুতে বিভব শক্তি বিয়োগ দিলে যা পাবো তা। তো এই ক্ষেত্রে আমরা এখন EP এর ভ্যালুটি বের করে থাকি। এখন EP এর ভ্যালু এই ক্ষেত্রে দাঁড়াবে EP = mg, অর্থাৎ এটা যদি এখানে এই পরিমাণ অবস্থানে থাকে তাহলে আমাদের এই ছোট দূরত্বটি বের করতে হবে, এবং আগের মতোই একইভাবে এই ছোট দূরত্বটি হবে, এটিকে যদি আমরা আরেকটা বিন্দু E ধরি তাহলে সেই ক্ষেত্রে আমাদের EC এর পরিমাণটা বের করতে হবে, এবং এই EC এর পরিমাণটি হচ্ছে AC মাইনাস AE। এখন এই AC এর মান হচ্ছে L আর AE এর মান হচ্ছে L cos 30 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি mg L -√3 / 2l, অর্থাৎ একইভাবে আমরা যদি m এর ভ্যালু 1 এবং g এর ভ্যালু 10 বসিয়ে দিই তাহলে পাচ্ছি 10l 1 -√3 / 2, অর্থাৎ 5l × 2 -√3। তাহলে আমরা এখন ফাইনালি EK এর ভ্যালু পাচ্ছি। EK = আমাদের E এর ভ্যালু ছিল 5l আর EP এর ভ্যালু দাঁড়াচ্ছে
5l 2 minus root 3 equal to 5l minus 10l minus plus 5 root 3l অর্থাৎ minus 5l plus 5 root 3l equal to আমরা পাচ্ছি 5l root 3 minus 1। এটি হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা আলোচনা করব ক্ষমতা ও কর্মদক্ষতা নিয়ে। কোন একটি বস্তু কোন একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করে থাকে তাকে ওই বস্তুর ক্ষমতা বলে। অর্থাৎ টি সময়ে যদি ডব্লিউ পরিমাণ কাজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষমতা হয়ে থাকে পি ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি। কিন্তু কোনো বস্তু যদি ঘূর্ণায়মান থাকে তাহলে সে বস্তুর কাজকে আমরা প্রকাশ করতে পারি টাউ থিটা দ্বারা। এখানে টাউটি হচ্ছে ওই ঘূর্ণায়মান বস্তুর উপর প্রযুক্ত লব্ধি টর্ক এবং থিটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে অর্থাৎ টি সময়ে ওই ঘূর্ণায়মান বস্তুর কৌণিক সরণ। তাহলে এই ক্ষেত্রে ওই ঘূর্ণায়মান বস্তুর বা আবর্তন গতি সম্পন্ন বস্তুর কাজের পরিমাণ দাঁড়াচ্ছে টাউ থিটা এবং একক সময়ে সে কাজ দাঁড়াবে টাউ থিটা ডিভাইডেড বাই টি। আবার থিটা ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছে কৌণিক বেগ। এজন্য আমরা লিখতে পারি আবর্তন গতির ক্ষেত্রে ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে টাউ ওমেগা। ক্ষমতার মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 3। আর কর্মদক্ষতা হলো কোনো বস্তুর কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাত। অর্থাৎ কোন একটি মেশিন বা কোন একটি বস্তুকে যতটুকু ক্ষমতা প্রদত্ত করা হয়ে থাকে সে ক্ষমতার কতটুকু অংশ সে ক্ষমতার একটি নির্দিষ্ট অংশ সে কার্যকর ক্ষমতায় রূপান্তর করে থাকে বা আমরা কার্যকর আউটপুট পেয়ে থাকি। সে কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতই হচ্ছে ওই বস্তুর কর্মদক্ষতা। আবার অন্যভাবে আমরা বলতে পারি কোন একটি বস্তুকে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য আমরা কতটুকু শক্তি প্রদান করছি এবং সে অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণ শক্তিকে কতটুকু পরিমাণ কাজ সম্পাদন করতে পারছে তার অনুপাতকেও কর্মদক্ষতা দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ কাজে রূপান্তরিত শক্তি ডিভাইডেড বাই মোট গৃহীত শক্তিও হবে কোন একটি বস্তুর কর্মদক্ষতা। এখন আমরা কয়েকটি সমস্যা সমাধান করি। প্রথম যে সমস্যার কথা বলা হচ্ছে, পৃথিবী পৃষ্ঠের 20 মিটার নিচ থেকে মোটর পাম্পের সাহায্যে পানি টেনে উঠানো হয় এবং প্রতি মিনিটে 600 কেজি পানি নির্গত হয়। যদি পানি বাইরে আসার বেগ 10 ms/1 হয় তাহলে পাম্পের ক্ষমতা কত? অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের 20 মিটার নিচ থেকে প্রথমত পানিকে 20 মিটার উপরে উঠানো হচ্ছে এবং তারপর সেই উঠানো পানিকে 10 ms/1 বেগে বাইরে নির্গত করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে প্রতি মিনিটে সম্পাদিত কাজের পরিমাণ দাঁড়াচ্ছে mgh প্লাস হাফ mv স্কয়ার। এক্ষেত্রে mgh হচ্ছে মোটরটি ওই পানিকে 20 মিটার উপরে উঠানোর জন্য কতটুকু কাজ করবে তার পরিমাপ এবং হাফ mv স্কয়ার হচ্ছে পানিকে উপরে উঠানোর পর 10 ms/1 বেগে নির্গত করার কারণে কৃত কাজ। তাহলে এখন এখানে যদি আমরা মান বসাই, এখানে প্রতি মিনিটে যেহেতু 600 কেজি পানি উঠানো হচ্ছে তাহলে m এর ভ্যালু দাঁড়াচ্ছে 600, এখানে g এর ভ্যালু উল্লেখ করা আছে 10 আর h এর ভ্যালু হচ্ছে 20 প্লাস হাফ ইন্টু 600 ইন্টু 10 স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি এই ক্ষেত্রে
তাহলে প্রতি মিনিটে সম্পাদিত কাজের পরিমাণ দাঁড়াচ্ছে 1,50,000 জুল। তাহলে এই ক্ষেত্রে পাম্পের ক্ষমতা P = দাঁড়াবে W / T। এই ক্ষেত্রে W এর মান হচ্ছে 1,50,000 জুল, এবং যেহেতু প্রতি মিনিটে এই কাজটি সম্পাদিত হচ্ছে তাহলে T এর মান আমরা বসাতে পারি 60। এখানে ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড অথবা ওয়াট। তাহলে আমরা মান পাচ্ছি 2500 ওয়াট। দ্বিতীয় সমস্যাটিতে বলা হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গভীরতা 20 মিটার। প্রতি সেকেন্ডে কত কেজি পানি অবশ্যই টারবাইন ব্লেডের উপর পড়লে এটি 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। তাহলে যেহেতু এই টারবাইন প্লেটের পানি পড়ার কারণে 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, প্রতি সেকেন্ডে কৃত কাজের পরিমাণ দাঁড়াচ্ছে W = 0.5 × 10⁶ জুল, অর্থাৎ এটি হচ্ছে প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজ। এখন যেহেতু পানি 20 মিটার যেহেতু জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গভীরতা 20 মিটার, তাহলে পানি পড়ার কারণে প্রতি সেকেন্ডে যদি m কেজি পানি পড়ে থাকে তাহলে কাজ সম্পূর্ণ হবে mgh = 0.5 × 10⁶। আর এক্ষেত্রে mটি হচ্ছে প্রতি সেকেন্ডে কত কেজি পানি প্লেটের উপর পড়ছে তার পরিমাণ। তাহলে m × g এর ভ্যালু দেওয়া আছে 10, h এর ভ্যালু দেওয়া আছে 20, আর এক্ষেত্রে আমরা পাচ্ছি 5 লাখ। তাহলে আমরা m এর মান পাচ্ছি 5 লাখ divided by 200 equal to 2500 কেজি। তৃতীয় সমস্যাটিতে বলা হচ্ছে 2000 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 25 কিলোওয়াট এবং কর্মদক্ষতা 80%। গাড়িটিকে স্থির অবস্থান থেকে 10 ms/1 বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে? আচ্ছা, প্রথমে এখানে আমাদেরকে বলা হচ্ছে ক্ষমতা 25 কিলোওয়াট এবং কর্মদক্ষতা 80%। তাহলে কার্যকর ক্ষমতা দাঁড়াচ্ছে P effective = দাঁড়াচ্ছে 80% of 25 kilowatt, that means 0.8 into 25 into 10 cube watt, অর্থাৎ 0.8 into 25,000 ওয়াট। 25,000 এর 80% হচ্ছে 20,000। এটি হচ্ছে এই গাড়ির ইঞ্জিনের কার্যকর ক্ষমতা। আচ্ছা, এখন আমাকে বলা হচ্ছে গাড়িটিকে স্থির অবস্থান থেকে 10 ms/1 বেগে আনা হলো, অর্থাৎ গাড়িটির প্রথমে বেগ ছিল 0, তাহলে সেক্ষেত্রে গতিশক্তিও ছিল 0, কিন্তু গাড়িটিকে এরপরে 10 ms/1 বেগে আনা হলো, তাহলে এই ক্ষেত্রে গাড়িটির নতুন গতিশক্তি দাঁড়াচ্ছে half into 2000 into 10 স্কয়ার, অর্থাৎ 1 লাখ জুল। কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা বুঝতে পারি কোন একটি
বস্তুর গতিশক্তির পরিবর্তনই হবে তার কৃতকাজের পরিমাণ। তাহলে আমরা বলতে পারি গাড়িটির ইঞ্জিন যদি গাড়িটিকে স্থির অবস্থান থেকে 10 ms⁻1 বেগে নিয়ে আসে, সেক্ষেত্রে কৃতকাজের পরিমাণ দাঁড়াবে 1 লাখ জুল। যেহেতু এক্ষেত্রে আদি গতিশক্তি 0, তাই কাজের পরিমাণ দাঁড়াচ্ছে 1 লাখ জুল। আবার W আমরা লিখতে পারি P ইফেক্টিভ ইনটু সময়ের পরিমাণ। এখন যেহেতু আমরা P ইফেক্টিভের ভ্যালু বের করেছি 20,000 ওয়াট, তাহলে T এর ভ্যালু দাঁড়াচ্ছে 1 লাখ divided by 20,000 সেকেন্ড equal to 5 সেকেন্ড। আমরা এখন একটি কুয়া থেকে পানি তুলতে বা একটি কুয়াকে খালি করতে বিভিন্নভাবে কি পরিমাণ কাজ করতে হয় তা নির্ণয় কিভাবে করব তা শিখব। একটি কুয়াকে যখন আমরা সম্পূর্ণ খালি করি, অর্থাৎ কুয়া ভর্তি পানির সম্পূর্ণ পানি আমরা খালি করে ফেলি, তখন এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই কুয়ার পানির প্রত্যেকটি স্তর কিন্তু একই দূরত্ব অতিক্রম করে না। যেমন আমরা যদি একদম সর্বোচ্চ স্তরটির কথা চিন্তা করি, তাহলে এর ক্ষেত্রে কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয় 0। আবার একদম যদি সর্বনিম্ন স্তরটি চিন্তা করি, এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হয় কিন্তু সম্পূর্ণ কুয়ার উচ্চতা। আবার মাঝখানের কোন একটি স্তর কিন্তু h/2 দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই যে সম্পূর্ণ পানি ভর্তি একটি কুয়া, এই কুয়ার এক একটি স্তর এক একটি দূরত্ব অতিক্রম করে। তাই এই ক্ষেত্রে আমরা কাজের পরিমাণ হিসেবের ক্ষেত্রে আমরা যদি সম্পূর্ণ m কেজি ভরের পানি তুলি, সেক্ষেত্রে কিন্তু আমরা সরণের মান h ব্যবহার করতে পারি না। এক্ষেত্রে আমাদেরকে গড় সরণের কথা চিন্তা করতে হয়। এখন কুয়াকে যদি আমরা বিভিন্নভাবে খালি করি, তাহলে গড় সরণ নির্ণয়ের জন্য সবচেয়ে সহজ ট্রিক হচ্ছে h = সর্বোচ্চ স্তরের গভীরতা প্লাস সর্বনিম্ন স্তরের গভীরতা ডিভাইডেড বাই 2 ইউজ করা। যেমন আমরা যদি এই যে সম্পূর্ণ পানি ভর্তি কুয়াটি খালি করে ফেলি, তাহলে দেখো প্রথম যে স্তরটি রয়েছে সেটি একেবারেই 0 দূরত্ব অতিক্রম করবে, কিন্তু যেটি সর্বনিম্ন স্তর রয়েছে তা কুয়ার উচ্চতা অর্থাৎ h একক দূরত্ব অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে আমরা গড় সরণ লিখতে পারি h' = 0 প্লাস h ডিভাইডেড বাই 2, অর্থাৎ h/2। আবার ধরা যাক আমরা একটি সম্পূর্ণ পানি ভর্তি কুয়োর অর্ধেক পরিমাণ খালি করব, অর্থাৎ উপরের অর্ধেক পানি আমরা খালি করতে চাচ্ছি। তাহলে দেখো এই ক্ষেত্রে প্রথম যে স্তর বা সর্বোচ্চ যে স্তর, তার ক্ষেত্রে গভীরতা হচ্ছে 0, কিন্তু আমরা শেষ যে স্তরটি অর্থাৎ আমরা যেহেতু প্রথম অর্ধেক পানি তুলছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের একদম শেষ স্তর বা সর্বনিম্ন স্তর হবে h/2 পরিমাণ গভীরতার। তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণ দাঁড়াবে h' = 0 প্লাস h/2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে h/4। আবার যদি আমাদেরকে বলা হয় একটি সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার 3/4 খালি করলে আমরা এই ক্ষেত্রে গড় সরণ কি দেখতে পারি। দেখো আমরা যখন 3/4 খালি করব, তখন প্রথম যে স্তর বা সর্বোচ্চ স্তরের গভীরতা হচ্ছে 0, কিন্তু আমাদের শেষ যে স্তর তার গভীরতা হবে 3h ডিভাইডেড বাই 4। তাহলে এই ক্ষেত্রে আমাদের গড় সরণ দাঁড়াচ্ছে h' = 0 প্লাস 3h ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3h ডিভাইডেড বাই 8। এখন আমাদেরকে যদি বলা হয় আমরা একটি অর্ধেক পূর্ণ কুয়ার খালি করব, অর্থাৎ আমরা আগের 3টি কেস দেখেছি কুয়াটি সম্পূর্ণ পানি ভর্তি ছিল, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কুয়াটি অর্ধেক পূর্ণ, অর্থাৎ কুয়াটির উপরের অর্ধেক খালি। এখন আমরা বলতে চাচ্ছি এই যে নিচে যে অর্ধেক পানি রয়েছে তা আমরা সম্পূর্ণ খালি করতে চাই। তাহলে এক্ষেত্রে আমরা গড় সরণ কি হিসাব করতে পারি। এক্ষেত্রে গড় সরণ দাঁড়াবে, দেখো এক্ষেত্রে সর্বোচ্চ স্তর বা প্রথম যে স্তর রয়েছে তার দূরত্ব, তার গভীরতা হচ্ছে h/2,
কিন্তু একদম যেটি সর্বনিম্ন স্তর তার গভীরতা হচ্ছে h। তাহলে এই ক্ষেত্রে আমরা গড় সরণ হিসাব করতে পারি h ডিভাইডেড বাই 2 প্লাস h ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই ক্ষেত্রে গড় সরণ দাঁড়াচ্ছে 3h ডিভাইডেড বাই 4। আশা করি এরপর থেকে যেভাবে পানি খালি করতে বলুক না কেন তোমরা সহজে গড় সরণ বের করে ফেলতে পারবে। আমরা কুয়ো বিষয়ক একটি সমস্যার সমাধান করব। বলা হচ্ছে একটি পানিপূর্ণ কুয়োর গভীরতা 12 মিটার, ব্যাস 1 মিটার। একটি পাম্প 10 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পানির ঘনত্ব যদি হয় 1000 কেজি পার মিটার কিউব, তাহলে পাম্পটির ক্ষমতা কত? তো আমরা জানি P ইকুয়াল টু W ডিভাইডেড বাই T। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি P ইকুয়াল টু W এর পরিবর্তে আমরা লিখব mg h ডিভাইডেড বাই T। এটিকে আমরা h প্রাইম দ্বারা প্রকাশ করি এবং h প্রাইম দ্বারা আমরা গড় সরণ বুঝাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি m এর পরিবর্তে আমরা লিখব v রো, কেননা আমরা জানি রো ইকুয়াল টু বা ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই আয়তন। তো যেহেতু এখানে ভর দেওয়া নেই কিন্তু আয়তন এবং পানির ঘনত্ব দেওয়া আছে, তাহলে সেজন্য আমরা লিখব m এর পরিবর্তে v এবং রো এর গুণফল ইন্টু g h প্রাইম ডিভাইডেড বাই t। যেহেতু এক্ষেত্রে কুয়োর গভীরতা এবং ব্যাস দেওয়া, আমরা বুঝতে পারি কুয়োটি সিলিন্ডার আকৃতির। তো সিলিন্ডার আকৃতির কুয়োর আয়তন হবে পাই আর স্কয়ার ইন্টু h। এখানে আর হচ্ছে কুয়োর ব্যাসার্ধ এবং h হচ্ছে কুয়োর গভীরতা ইন্টু রো ইন্টু জি ইন্টু h প্রাইম ডিভাইডেড বাই t। এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে পাই যেহেতু কুয়োর ব্যাস 1 মিটার, তাহলে ব্যাসার্ধ দাঁড়াচ্ছে 0.5 মিটার। কুয়োর গভীরতা হচ্ছে 12 মিটার এবং পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তারপর জি এর ভ্যালু এখানে উল্লেখ করে দেওয়া আছে 10 m is inverse 2। আর h প্রাইম মানে গড় সরণ দাঁড়াচ্ছে, যেহেতু আমরা একটি সম্পূর্ণ পানি ভর্তি কুয়াকে খালি করে ফেলবো, সেক্ষেত্রে আমরা গড় সরণ পাচ্ছি 0 প্লাস h ডিভাইডেড বাই 2, অর্থাৎ h বাই 2। তাহলে আমরা এখানে h এর ভ্যালু যেহেতু 12, তাই লিখতে পারি 12 ডিভাইডেড বাই 2। আর নিচে পাচ্ছি আমরা 10 মিনিট, দ্যাট মিনস 10 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পাই ইন্টু এখান থেকে 0.5 means 0.5 whole square mean 1/4, 1/4 into 12 means 3000, 30,000 into 6, that means এখানে আমরা পাচ্ছি 1,80,000 ডিভাইডেড বাই হচ্ছে 600। তাহলে আমরা পাচ্ছি 1,80,000 ডিভাইডেড বাই 600 ইকুয়াল টু হচ্ছে 300 পাই। আর এই ক্ষেত্রে একক হচ্ছে ওয়াট। তাহলে 300 পাই ওয়াটই হচ্ছে পাম্পটির ক্ষমতা। আমরা স্প্রিং বিষয়ক কিছু আলোচনা করব। আমরা যখন একটি স্প্রিংকে সংকুচিত করি অথবা প্রসারিত করি, তখন আমরা যেদিকেই সংকোচন বা প্রসারণ করি না কেন তার বিপরীতে একটি বল ক্রিয়া করে, যাকে আমরা প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স বলে থাকি। এবং এই রিস্টোরিং ফোর্সটি সংকোচন বা প্রসারণের সমানুপাতিক, এবং যেহেতু এটি সংকোচন বা প্রসারণের বিপরীতে কাজ করে, তাই এজন্য Fr প্রপোর্শনাল টু হয় -x। এখন এই প্রপোর্শনাল চিহ্নটি উঠিয়ে আমরা এখানে একটি সমানুপাতিক ধ্রুবক আনি, যেটাকে আমরা বলে থাকি স্প্রিং ধ্রুবক। আর স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা হচ্ছে এমন, কোন একটি স্প্রিংকে x পরিমাণ সংকুচিত বা প্রসারিত করতে
যদি এফআর পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাহলে একক দৈর্ঘ্য বা প্রসারণের জন্য ক্রিয়ারত বলই হবে স্প্রিং ধ্রুবক। স্প্রিংকে যদি কোন একটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে যদি আমরা এক্স পরিমাণ সংকুচিত বা প্রসারিত করি তাহলে সেক্ষেত্রে স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ হয় হাফ কে এক্স স্কয়ার। আর কোন একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যত বেশি হয় সেটি তত বেশি শক্তিশালী হয় এবং স্প্রিং ধ্রুবকের মান যত কম হয় তা তত দুর্বল হয়। আচ্ছা, আমরা এখন একটি বিশেষ অবস্থা নিয়ে চিন্তা করব যখন আমরা একটি স্প্রিংকে কেটে ফেলবো অথবা একাধিক স্প্রিংকে জোড়া লাগাবো। আমরা যখন একটি স্প্রিংকে কেটে ফেলি সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হয় একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এখন আমরা যদি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি এল দৈর্ঘ্যের স্প্রিংকে L1 এবং L2 দৈর্ঘ্য বিশিষ্ট দুটি স্প্রিং এ ভাগ করে ফেলি তাহলে আমরা এই কে প্রপোর্শনাল টু 1/L এই সম্পর্ক থেকে লিখতে পারি কে ইন্টু অর্থাৎ মূল স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ইন্টু মূল স্প্রিং এর দৈর্ঘ্য ইকুয়াল টু প্রথম স্প্রিং অংশের স্প্রিং ধ্রুবক ইন্টু এর দৈর্ঘ্য ইকুয়াল টু দ্বিতীয় স্প্রিং অংশের স্প্রিং ধ্রুবক ইন্টু এর দৈর্ঘ্য। আর এই সম্পর্ক থেকেই আমরা কোন একটি স্প্রিংকে যদি কেটে ফেলি তাহলে নতুন যে স্প্রিং গুলো সৃষ্টি হচ্ছে তাদের স্প্রিং ধ্রুবক বের করতে পারি। স্প্রিং জোড়া দেওয়া বলতে বোঝায় একাধিক স্প্রিংকে পরস্পরের সাথে সংযুক্ত করা। এখন এই কাজটি আমরা দুই ভাবে করতে পারি। আমরা দুটি স্প্রিং বা একাধিক স্প্রিংকে ধরা যাক এটা K1 স্প্রিং ধ্রুবক আর এটা K2 স্প্রিং ধ্রুবক, এক্ষেত্রে আমরা একে সিরিজেও সংযুক্ত করতে পারি। আবার দুটি স্প্রিংকে আমরা পরস্পরের সাথে সমান্তরালেও সংযুক্ত করতে পারি। এখন যদি আমরা দুটি স্প্রিংকে সিরিজে সংযুক্ত করে থাকি তখন সেক্ষেত্রে নতুন যে স্প্রিংটি তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে তার স্প্রিং ধ্রুবক যদি হয় কে এস তাহলে তা হবে 1/K1 প্লাস 1/K2 প্লাস এভাবে যতটি স্প্রিংকে আমরা জোড়া লাগাবো তাদের আর স্প্রিং ধ্রুবকের ইনভার্স গুলো পরস্পর যোগ করতে হবে এভাবে। আবার আমরা যদি একাধিক স্প্রিংকে সমান্তরালে যুক্ত করি তাহলে সেক্ষেত্রে নতুন যে স্প্রিংটি বা নতুন যে স্প্রিং সিস্টেমটি তৈরি হচ্ছে তার সমতুল্য স্প্রিং ধ্রুবক কেপি ইকুয়াল টু দাঁড়াবে K1 প্লাস K2 প্লাস এভাবে যতটি স্প্রিং থাকে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করি। কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে যদি আমরা 2:3 অনুপাতে কেটে ফেলি তাহলে বৃহত্তর অংশের স্প্রিং ধ্রুবক কত হবে। তো আমরা ধরে নিই মূল স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কে এবং এর দৈর্ঘ্য L, তাহলে বৃহত্তর অংশ যেটি তৈরি হবে স্প্রিংটিকে 2:3 অনুপাতে কাটার পর তার দৈর্ঘ্য হবে L1 ইকুয়াল টু 2 প্লাস 3 উপরে হচ্ছে যেহেতু বৃহত্তর অংশ বলছে 3 ইন্টু L অর্থাৎ 3/5L। তো আমরা কিছুক্ষণ আগে যে সম্পর্কটি দেখেছি সেখান থেকে আমরা লিখতে পারি KL ইকুয়াল টু K1 L1, তাহলে এখান থেকে আমরা পাই KL ইকুয়াল টু K1 ইন্টু 3/5L। তাহলে এখান থেকে নতুন বা বৃহত্তর স্প্রিংটির স্প্রিং ধ্রুবক বের হবে 5/3K, অর্থাৎ মূল স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের 5/3 গুণ হবে। সর্বশেষ যে সমস্যাটি আমরা সমাধান করব সেখানে বলা হচ্ছে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিং এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হবে, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত।
আচ্ছা, আমরা ধরে নিই প্রথম স্প্রিংটিকে x পরিমাণ প্রসারণ করা হলো, তাহলে সেক্ষেত্রে কাজের পরিমাণ বা সঞ্চিত শক্তি হবে হাফ কে এক্স স্কয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ হবে ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু হাফ কে প্রাইম। যেহেতু এই ক্ষেত্রে আমরা স্প্রিংটিকে প্রথম স্প্রিংটির যতটুকু প্রসারণ করেছি তার অর্ধেক পরিমাণ লম্বা করছি, তাই এই ক্ষেত্রে আমরা বসাবো x ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ কে প্রাইম এক্স স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন আমাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণটি হবে প্রথম ক্ষেত্রে কাজের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু 2w। তো ডাব্লিউ প্রাইমের ভ্যালু আমরা বের করেছি 1/8 কে প্রাইম এক্স স্কয়ার, আর প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ বা সঞ্চিত শক্তি ছিল হাফ কে এক্স স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করে ফেলি তাহলে আমরা কে প্রাইমের পরিমাণ পাচ্ছি 8 কে, অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক প্রথম স্প্রিং ধ্রুবকের 8 গুণ হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।